আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম। জি ভাই, এখন শোনা যাচ্ছে। তো আপনারা হচ্ছে আমি যেটা আপনাদের একটু কাজ দিছিলাম সেটা হচ্ছে যে ভিএস কোডটা সেট আপ করা, মানে ইনস্টল করা, আর কিছুই না। এবং এই কয়েকটা এক্সটেনশন, এটা হচ্ছে আপনাদের ইনস্টল করা। সেটা কি করতে পারছেন? এবং তার জন্য আমি একটা ভিডিও দিয়ে দিছিলাম। সবাই কি ভিডিও দেখে দেখে করতে পারছেন? জি স্যার, আমার আগে থেকেই করা ছিল। আচ্ছা। জি স্যার। তো চলেন আমরা, যেহেতু ভিএস কোড আমাদের সেট আপ করা আছে, আমাদের হচ্ছে এই এক্সটেনশনগুলা সেট আপ করা আছে, তাহলে আমরা হচ্ছে এখন কোড করা শুরু করতে পারি, তাই না? তো আহ, এখানে দেখেন আমি একটা টেবিল দিয়ে দিছি, এইচটিএমএল বেসিক্স। ঠিক আছে? তো এইচটিএমএল সম্পর্কে আপনি বেসিক একটা ধারণা পাবেন এই টেবিলটা পড়লে। তো প্রথমে দেখেন এইচটিএমএল নামে একটা ট্যাগ আছে, বুঝছেন? দেখেন আমরা প্রথম ক্লাসে বলছিলাম, এটা আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে বলছিলাম যে এইচটিএমএল এবং সিএসএস এই দুইটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তাই না? তো মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো আসলে কি করে, এরকম টাইপের ধরেন যেমন এইচটিএমএল, একটা ট্যাগ একটা নির্দিষ্ট কাজ করবে, ঠিক আছে? আপনার ব্রাউজারে সরাসরি কাজ করবে। তো এখানে কোনো লজিক নাই, বুঝছেন? মানে এইচটিএমএল এবং সিএসএস এর মধ্যে আসলে কোনো লজিক নেই। যেমন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভেরিয়েবল আছে, তাই না? তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার ফর লুপ আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেটা স্ট্রাকচার আছে, মানে অ্যারে, তারপরে অবজেক্ট, এই টাইপের অনেক কিছু আছে। এগুলোর নাম যদি না শুনে থাকেন কোনো সমস্যা নেই, আমি জাস্ট বলার কথা বলতেছি আর কি, হ্যাঁ। এতটুকু মানে শুনলেই চলবে, দ্যাটস এনাফ। তো এটা একটা ডাম্প একটা জিনিস, ঠিক আছে? ডাম্প মানে হচ্ছে যার মানে অসার বলতে পারেন, এটার কোনো আসলে নিজস্ব কোনো লজিক্যাল কোনো কিছু নাই। আপনি একটা জিনিস দিলে সে একটা জিনিস করবে, ঠিক আছে? এরকম, এর কোনো লজিক নেই। তার মানে হচ্ছে এইচটিএমএল সিএসএস এমন একটা জিনিস, যেটা আমি প্রতি ব্যাচেই বলে থাকি যে আপনার বাসায় যদি ছোট ভাই থাকে, ছোট বোন থাকে, ঠিক আছে? তো তাদেরকেও যদি দিয়ে আপনি এইচটিএমএল সিএসএস যদি বলেন যে এই যে তুমি যদি হচ্ছে ইমেজ ট্যাগ লেখো, তাহলে হচ্ছে তুমি ইমেজ দিতে পারবা। তুমি যদি এ ট্যাগ লেখো মানে অ্যাঙ্কর, ঠিক আছে, তাহলে একটা লিঙ্ক তৈরি করতে পারবা। তুমি হচ্ছে এইচ 1 দিলে একটা বড় আকারে টেক্সট আসবে, হ্যাঁ। H2 দিলে তার চেয়ে একটু ছোট আসবে, H3 দিলে তার চেয়ে আরও ছোট আসবে। এইভাবে করে যদি আপনি আপনার 4-5-এর ছোট ভাই ছোট বোনদেরকেও বলেন, তারাও এটা করতে পারবে। হুম। তো এইচটিএমএল সিএসএস আসলে খুবই সহজ, একটু মন দিয়ে একটু প্র্যাকটিস করবেন তাহলেই হয়ে যাবে। তো মেইন আমাদের মানে খেলাটা শুরু হবে কোথায় থেকে, বলতে পারবেন কেউ? জাভা স্ক্রিপ্ট থেকে। জি, আমাদের জাভাস্ক্রিপ্ট থেকে। কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে লজিক আছে। সুতরাং এটা এমন এক, এটা কোনো অসার জিনিস না, ডাম কোনো একটা জিনিস না যে আপনি যে কাউকে বললেন এটা করে দেবে। তো চলেন আমরা এইচটিএমএল দিয়ে প্রথম আজকে কোড লেখা শুরু করব। তো প্রথমে আপনি যেটা করবেন, আপনি একটা ফোল্ডার তৈরি করবেন, বুঝছেন? স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। সো লাইক ধরেন আমি আমার কম্পিউটারের প্রজেক্টসের মধ্যে প্র্যাকটিস প্রজেক্ট, এবং এইখানে আমি ব্যাচ 11 নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের মধ্যে আমি আবার আরও একটা ফোল্ডার তৈরি করব। বেসিক্যালি ব্যাচ 11 হচ্ছে জাস্ট একটা ফোল্ডার, এটা আপনাদের যে প্রজেক্টগুলো দেখাবো বা যে কাজগুলো করব সেগুলোর জন্য। তো আমার প্রজেক্ট ফোল্ডার হচ্ছে এইটা, আমি এখন যেটা লিখব। তো আপনি বেসিক্যালি যে প্রজেক্টটা তৈরি করবেন বা যেটা নিয়ে কাজ করবেন, এরকম একটা রিলেভেন্ট একটা নাম দেবেন, ঠিক আছে? যেমন আমি এই মুহূর্তে বলতে পারি যে মাই ফার্স্ট ওয়েবসাইট, বুঝছেন? কোনো স্পেস দিবেন না, মাঝখানে ড্যাশ দেওয়া ভালো, ঠিক আছে? কোনো স্পেস দেওয়া যাবে না। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম, মাই ফার্স্ট ওয়েবসাইট। তাহলে এই ফোল্ডারটা, এই মাই ফার্স্ট ওয়েবসাইট, এটাই হচ্ছে আপনার প্রজেক্টের নাম। বুঝতে পারছেন? আপনি যে কোনো নামই দিতে পারেন, ABC XYZ হোয়াট এভার, কিন্তু প্রজেক্টের নামটা এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনার প্রজেক্টের সাথে যায়।
মনে করেন আপনি একটা ড্যাশবোর্ড তৈরি করবেন, তাহলে আপনি নাম দিতে পারেন ড্যাশবোর্ড। ঠিক আছে, তো এরকম আর কি। তো আমরা একটা প্রজেক্টের নাম দিলাম মাই ফার্স্ট ওয়েবসাইট, যেহেতু এটা আমাদের প্রথম ওয়েবসাইট। তো আমি এরকম একটা নাম দিলাম। এখন এইটাকে আমি ভিএস কোডে ওপেন করব। তো ভিএস কোডে আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারেন, আমি এখান থেকে দেখাচ্ছি। আপনি প্রথমে ভিএস কোডটা, আচ্ছা ভিএস কোড আপনারা যারা ইনস্টল করছেন আপনাদের দেখবেন যে কম্পিউটারে এরকম একটা আইকন চলে আসছে, যেটা আমি ধরেন এখান থেকে ক্লিক করলাম ডাবল ক্লিক করে। সো আমার এটা একটা আমি এমনিতে একটা কাজ করতেছিলাম, সো সেটার হচ্ছে ইয়েটা দেখাচ্ছে। তো আমি এটাকে বাদ দিয়ে আপনাদের ক্ষেত্রে এখানে কিছুই দেখাবে না। হ্যাঁ, তো আমি এখানে কি করব, ফাইলে চলে যাব। প্রথমে প্রথমে ফাইল, এরপরে ওপেন ফোল্ডার। ঠিক আছে, ওপেন কি ফোল্ডার, এটাতে ক্লিক করবেন। এইবার আপনি ওই যে ফোল্ডারটা তৈরি করছেন, যে ফোল্ডারটা আপনার প্রজেক্টের নাম, তাহলে আমি প্র্যাকটিস প্রজেক্টের মধ্যে ব্যাচ 11 এবং এর মধ্যে হচ্ছে যে মাই ফার্স্ট ওয়েবসাইট, এইটাকে আমি ক্লিক করব। ক্লিক করে সিলেক্ট ফোল্ডারে প্রেস করব, বাস এই ফোল্ডারটা আমার চলে আসলো। দেখেন মাই ফার্স্ট ওয়েবসাইট। এখন আমাদের এখানে কিছু নাই, দেখেন এখানে কোনো ফাইল নাই। আমাদের বাম পাশে সাধারণত ফাইল থাকবে, আর এই পাশে আমাদের কোড থাকবে। ঠিক আছে, তো আমাদের এখানে কিছু নাই। আমি প্রথমেই হচ্ছে একটা HTML ফাইল তৈরি করব। তো গত ক্লাসে আমি বলছিলাম যে একটা HTML ফাইল তৈরি করার জন্য কি করতে হয়। যে কোনো কিছু আপনি নাম দিতে পারেন। কনভেনশন হচ্ছে আমরা সাধারণত ইন্ডেক্স নাম দিই, তো আমি ইন্ডেক্স নাম দিলাম। আপনি ইন্ডেক্স নাম না দিয়ে যদি আপনি নিজের নামও দেন তাও কোনো সমস্যা নেই, কিন্তু এরপরে যে ডট দিবেন, ডটের পরে HTML, যেহেতু এটা HTML ফাইল, সুতরাং আপনার HTML এই কথাটাই লিখতে হবে। এটাকেই বলা হয় এক্সটেনশন। গত ক্লাসে আমি বলছিলাম যে এক্সটেনশন হিসেবে কি দিতে হয়, .html দিতে হয়। এটা আমি আপনাদের এই যে এখানে দেখায় আসলাম। এই যে দেখেন HTML ফাইলের এক্সটেনশন .html। ঠিক আছে, অথবা HTML আর ওর ব্যবহার করা হয় না, .html। তো এটাই হচ্ছে এক্সটেনশন। তাহলে বুঝতে পারছেন এক্সটেনশন দ্বারা আমি কি মিন করছি। এই এক্সটেনশন হচ্ছে ফাইলের নামের পরে যে অংশটা থাকে সেটাকে এক্সটেনশন বলা হয়। যেমন ধরেন আপনার HTML ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স, যেমন আমি নাম দিছি ইন্ডেক্স, এটা হচ্ছে আমার ফাইলের নাম। এরপরে এই যে ডট দিয়ে HTML, এখন এইটা হচ্ছে ফিক্সড, এটা আপনার দিতেই হবে, বুঝছেন। আপনি নাম যেটাই দেন, নাম কিন্তু আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এটা কি, এটা আপনার ইচ্ছা মতো, হ্যাঁ এটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কিন্তু এই .html এটা আপনার অবশ্যই এটাই দিতে হবে। এবং এই অংশটাকে বলা হচ্ছে এক্সটেনশন। কি বলা হয়, এক্সটেনশন। জি এটা হচ্ছে এক্সটেনশন। একইভাবে আপনি যদি সিএসএস ফাইল তৈরি করতে চান, তাহলে আমরা বলছিলাম যে নাম যেটাই দেন না কেন, সিএসএস এর ক্ষেত্রেও তাই, নাম আপনি যেটাই দেন না কেন, যেমন আমি হচ্ছে নাম দিতে পারি স্টাইল .css, এখানে কিন্তু আর .html দেবো না, এখানে কি দিব, .css। তাহলে এখানে এক্সটেনশন কোনটা, ডট এই যে সিএসএস .css, এটা হচ্ছে এক্সটেনশন। এইটা আমার ফিক্সড, এইটুকু আমার দিতেই হবে। এরপরে আপনি নাম স্টাইল দেন অথবা আপনি এবিসি দেন, abc.css, তাতেও কোনো সমস্যা নেই। আপনার নাম মনে করেন নাহিদ, ঠিক আছে, নাহিদ.css, হ্যাঁ কোনো সমস্যা নেই। তো একইভাবে HTML ফাইলের ক্ষেত্রেও আমরা হচ্ছে নাম যেটাই দেই না কেন এক্সটেনশন হিসেবে .html দিতে হয়, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আবার চলে যাই। এই তো আমরা হচ্ছে আবার ফাইলটা ক্রিয়েট করি। ফাইলটা ক্রিয়েট করার ক্ষেত্রে খেয়াল করেন এই যে এখানে ক্লিক করবেন আপনাদের ভিএস কোডে। এখানে ও সরি চলে গেল, আমি আচ্ছা মাউস দিয়ে দেখাচ্ছি। এই যে এইটা দেখেন, এখানে যদি মাউস হোভার করা যায় নিউ ফাইল নামে একটা কথা লেখা আসতেছে, তাই না। সো আপনি আপনার প্রজেক্টের মধ্যে যদি নিউ ফাইল তৈরি করতে চান তাহলে এটা প্রেস করবেন, যদি নিউ একটা ফোল্ডার তৈরি করতে চান তাহলে তার পরেরটা প্রেস করবেন। দেখেন নিউ ফোল্ডার, মাউস ওভার করলে আপনি দেখতে পাচ্ছেন। সো আমি যেহেতু নিউ ফাইল তৈরি করব সুতরাং আমি প্রথমটা দিলাম।
প্রথমটা দিয়ে আমি লিখলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, দেখেন আপনি যখনই ডট এইচটিএমএল দিয়েছেন এই এইচটিএমএল এর কিন্তু একটা লোগো বা আইকন চলে এসেছে, আসে নাই? আচ্ছা, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আসলে এইচটিএমএল ফাইল। আচ্ছা, এটা আপনাদের ক্ষেত্রে নাও আসতে পারে, এটা আমি একটা এক্সটেনশনের মাধ্যমে আমি এটা দিছি। আহ, এটা না আসলেও কোনো সমস্যা নাই। যাই হোক, আমি এখন একটা বয়লার প্লেট ক্রিয়েট করব, বুঝছেন? তো বয়লার প্লেট জিনিসটা কি? বয়লার প্লেট মানে হচ্ছে একটা ছোট্ট টেমপ্লেট, অর্থাৎ আপনি যখন একটা এইচটিএমএল ফাইল তৈরি করবেন এই অংশটুকু লিখতেই হবে, ঠিক আছে? সেই অংশটা কোনটুকু আমি একটু দেখাচ্ছি। আপনার কিবোর্ড থেকে শিফট শিফট চাপ দিয়ে ধরবেন, শিফট চাপ দিয়ে ধরে এক্সক্লেমেটরি সাইন, অর্থাৎ এই এক্সক্লেমেটরি সাইনটা আপনি দিবেন আপনার কিবোর্ড থেকে, ঠিক আছে? এই এক্সক্লেমেটরি সাইন দিয়ে আপনি ইন্টার প্রেস করবেন, বাস এই যে বয়লার প্লেটটা চলে আসলো। সো বয়লার প্লেটটা কি? যে প্রত্যেকটা এইচটিএমএল আপনি যখন ফাইল তৈরি করবেন এবং এইচটিএমএল ফাইলের মধ্যে কোড করবেন তখন এই অংশটুকু আপনার 100% লিখতেই হবে। তো যেই অংশটুকু আপনার 100% লিখতেই হবে সেই অংশটা বারবার টাইপ করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। বারবার আপনার কিন্তু এইভাবে ধরেন যে আপনি যদি এইভাবে লিখতেন যে ডক টাইপ, ঠিক আছে, সরি ডক টাইপ এইচটিএমএল, হ্যাঁ, তারপরে আপনি মনে করেন যে আবার হচ্ছে এইচটিএমএল ট্যাগ লিখলেন। আচ্ছা, আমি এইচটিএমএল, হ্যাঁ, তো এইভাবে করে আপনি টাইপ করে করে কিন্তু লিখতে পারেন, কিন্তু এই জিনিসটা তো আপনার শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। কারণ কি? আর এই অংশটুকু, এই যে আমি একটু আগে যে অংশটুকু দেখালাম, মানে আমরা যে এক্সক্লেমেটরি সাইনের মাধ্যমে যেটা নিয়ে আসলাম, এটা ভিএস কোডের একটা শর্টকাট, আর কিছু না। এই যে এই অংশটুকু প্রত্যেকটা এইচটিএমএল ফাইলের মধ্যে লিখতে হবে। যেহেতু প্রতিটা এইচটিএমএল ফাইলের মধ্যে এই কথাটুকু লিখতে হবে, সুতরাং এই কথাটা বারবার টাইপ করার কি কোনো প্রয়োজন আছে বলেন তো? না স্যার। কোনো প্রয়োজন নেই, কারণ আপনার তো বারবার ইয়ে করতে হবে। তাহলে আপনি কি কি করবেন? আপনি ভিএস কোডের যে শর্টকাট সেটা ব্যবহার করবেন। শর্টকাটটা কি? এক্সক্লেমেটরি সাইন। exclamatory sign, enter. শিফট ধরে ওয়ান চাপতে হবে। হ্যাঁ, শিফট ধরে অন, শিফট ধরে অন দিলেই এক্সক্লেমেটরি সাইনটা চলে আসবে, এই যে দিয়ে আপনি ইন্টার প্রেস করবেন, তো চলে আসবে, ঠিক আছে? এই কোডটা হচ্ছে আপনার সব সময় লিখতেই হবে। তো আমরা এই কোডটা সম্পর্কে আস্তে আস্তে মানে ব্যাপকভাবে বুঝতে পারবো কোনটায় কি কাজ করে কি না করে। আমি তারপর একটা সামারাইজ করতেছি, হ্যাঁ, কারণ এই বয়লার প্লেটটা সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাদের দিয়ে রাখতেছি, আস্তে আস্তে করে আপনারা বুঝতে পারবেন সব কিছু। প্রথমত হচ্ছে ডক টাইপ। দেখেন ডক টাইপ এইচটিএমএল, এটার একটা স্পেশাল টাইপ অফ ট্যাগ। আপনি কিভাবে চিনবেন যে একটা ট্যাগ? চেনার উপায়টা হচ্ছে প্রথমে লেস দেন থাকবে, তারপরে একটা গ্রেটার দেন থাকবে, তার মানে এটা একটা ট্যাগ। তাহলে দেখেন তো ডক টাইপের, ডক টাইপ এই লেখাটা যে আছে এর প্রথমে কি আছে? লেস দেন, তারপরে কি আছে? গেটার দেন। এই যে শেষে দেখেন গ্রেটার দেন। না ভিতরে কি থাকলো, ভিতরে নাম যেটাই থাকুক না কেন, কারণ বিভিন্ন নামে হচ্ছে ট্যাগ আছে, ঠিক আছে? নাম যেটাই থাকুক না কেন সেটা একটা ট্যাগ, হ্যাঁ। আর এইচটিএমএল এ কিন্তু খুব বেশি ট্যাগ বা এলিমেন্ট নাই, মাত্র 142টা এলিমেন্ট আছে বা ট্যাগ আছে, ঠিক আছে? আচ্ছা, এই যে এলিমেন্ট বা এলিমেন্ট, আমি একবার বলতেছি এলিমেন্ট, আবার বলতেছি ট্যাগ। এলিমেন্ট বা বলছি, ঠিক আছে, এলিমেন্ট বা ট্যাগ বলছি। তো এলিমেন্ট আর ট্যাগ এটা অনেক সময় আমি যদিও বারবার আপনাদের ক্লাস করানোর সময় হয়তো বা এরকম বলে ফেলবো যে এলিমেন্ট বা ট্যাগ, মানে দুটাকে একই হিসাবে আমি বলবো, কিন্তু আসলে কিন্তু এলিমেন্ট আর ট্যাগের মধ্যে একটু ছোট্ট একটা পার্থক্য আছে, সে পার্থক্যটা আমি আপনাদের বলবো, সমস্যা নেই। তো আপাতত ট্যাগ চেনার উপায়টা তো বুঝতে পারছেন না, যে প্রথমে লেস দেন থাকবে, তারপরে গ্রেটার দেন থাকবে, মাঝখানে কোন একটা নাম থাকবে, কিছু একটা থাকবে। সো এই, তাহলে এই ডক টাইপ এটাকে একটা কি ট্যাগ? Tag. জি, এই ট্যাগে, এই ট্যাগ এটা একটা স্পেশাল টাইপ অফ ট্যাগ, কারণ হচ্ছে যে এই ট্যাগের কোনো ইয়া নাই সাধারণত। Closing tag নাই। হ্যাঁ, সাধারণত আমরা এইচটিএমএল এ বেশিরভাগ ট্যাগই আমরা প্রায়
বলতে পারি যে 80 to 90% ট্যাগই হবে হচ্ছে তার ক্লোজিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে, ঠিক আছে? বুঝছেন? এখন ক্লোজিং ট্যাগ জিনিসটা কি? প্রত্যেকটা ট্যাগের হচ্ছে ওপেনিং আছে, ক্লোজিং আছে। যেমন ধরেন আমি একটা ট্যাগের নাম বলবো এইসন, ঠিক আছে? তো এইসন এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এইসনেরই এইটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, মানে সেম জিনিস। খেয়াল করেন তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? স্ল্যাশ দেওয়া আছে একটা স্যার ক্লোজিং টাইমে। জি, এই যে একটা স্ল্যাশ, ঠিক আছে? এই স্ল্যাশটাই হচ্ছে পার্থক্য। তার মানে কোন আপনি এটাকে আমরা বলতে পারি এইসনের ওপেনিং ট্যাগ। এটা হচ্ছে এইসনের ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে এইসনের ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? তো আমি যেটা বললাম যে এইচটিএমএল এ যত ট্যাগ আছে তার 80 to 90% হচ্ছে ট্যাগের হচ্ছে ওপেনিংও থাকে, ক্লোজিংও থাকে, ঠিক আছে? কিন্তু কিছু কিছু ট্যাগ আছে যেটা শুধুমাত্র আপনার ওপেনিং থাকে, তার কোনো ক্লোজিং থাকে না। হ্যাঁ, ক্লোজিং থাকে বলতে ওটাকে আমরা সেলফ ক্লোজিং বলি, বুঝছেন? সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং মানে সেটা একাই একাই ওপেনিং একাই ক্লোজিং, মানে যেমন হচ্ছে বিআর, বুঝছেন? সো বিআর নামে একটা ট্যাগ আছে, এই এই ট্যাগকে আমরা বলতে পারি সেলফ ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? এটা কিন্তু কোনো আলাদাভাবে কোনো এভাবে কোনো বিআর এরকম নাই, ঠিক আছে? মানে এরকম কোনো ক্লোজিং ট্যাগ নাই, বরং এইভাবে লেখা হয় বিআরকে। আবার আপনি এই ক্লাসটা কি বুঝবে না? ক্লাসটা ক্লোজ। হ্যাঁ। স্ল্যাশটা না দিলেও কোনো সমস্যা নেই, আমি সেটাই বলতেছিলাম আর কি। এটা যদি না দেন তাও কোনো প্রবলেম নাই, শুধু বিআর দিলেও কোনো সমস্যা নেই। তো জি এগুলো স্যার। এগুলোকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। আচ্ছা, এনিওয়ে, তাহলে আমি যে কথায় মানে যেটা নিয়ে আসলে এত বলতেছি, কারণ আমাদের একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গ আসবে, বুঝছেন? এই জন্য আমি সেইভাবে করে করে জিনিসগুলো দেখাই দেব। তো যাই হোক, আমরা বলছি যে 80 to 90% ট্যাগেরই হচ্ছে ওপেনিংও থাকে, ক্লোজিংও থাকে, আর বাকি 10%-এর মতো ট্যাগ এরা হচ্ছে মূলত সেলফ ক্লোজিং ট্যাগ, তার মধ্যে ডক টাইপ একটা। তাহলে প্রত্যেকটা ট্যাগেরই যেহেতু একটা নির্দিষ্ট কাজ আছে, এই ডক টাইপ এইচটিএমএল দ্বারা কি বোঝায়? ডক টাইপ এইচটিএমএল হচ্ছে HTML5 ভার্সনের একটা স্পেশাল ট্যাগ। HTML এর 5 ভার্সন। আচ্ছা, HTML এর সবচেয়ে লেটেস্ট ভার্সন কোনটা বলেন তো? HTML5। 5, হ্যাঁ, আমরা গত ক্লাসে এটা বলছিলাম। তো ডক টাইপ এইচটিএমএল মানে হচ্ছে যে ডক মানে ডকুমেন্ট, টাইপ মানে টাইপ, মানে এই ডকুমেন্টের টাইপটা হচ্ছে এইচটিএমএল, বুঝতে পারছেন? তাহলে জি স্যার। জি স্যার। এই ডকুমেন্ট, এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে যখনই প্রবেশ করা হচ্ছে, তখনই প্রথমে যখনই এই ট্যাগটা পাওয়া যাচ্ছে ডক টাইপ এইচটিএমএল, তখনই আমার হচ্ছে ব্রাউজার, আচ্ছা আমি ব্রাউজারের কথা অনেকবার বলবো, এর কারণটা হতেছে দেখেন, আমি আমাদের এইচটিএমএল, সিএসএস, এবং জাভাস্ক্রিপ্ট, এই তিনটা ল্যাঙ্গুয়েজই মূলত কোথায় কাজ করে? ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে। হ্যাঁ, ফ্রন্ট এন্ডে, ঠিক আছে, কিন্তু এদের আউটপুটটা আমরা আসলে কোথায় দেখতে পাই? ব্রাউজার। ব্রাউজারে দেখতে পাই, রাইট? সো এই যে আমরা এদের আউটপুটটা মূলত ব্রাউজারে দেখতে পাই। তো সেই কারণে এখানে ব্রাউজার একটা বিশাল মানে রোল প্লে করে, বুঝছেন? তো জি স্যার। ব্রাউজারকে অনেক কিছু জানায় দিতে হয়। কি জানাইতে হয়? যেমন আপনার তো এইচটিএমএল ফাইল থাকতে পারে আপনার প্রজেক্টে, তাই না? আপনার এই প্রজেক্টেই কিন্তু সিএসএস ফাইলও থাকতে পারে। আবার এই প্রজেক্টে কি থাকতে পারে? জাভাস্ক্রিপ্ট ফাইল থাকতে পারে, তাই না? তো ব্রাউজার ব্রাউজার আসলে কিভাবে বুঝবে কোনটা এইচটিএমএল, কোনটা সিএসএস, কোনটা জাভাস্ক্রিপ্ট? তো এইচটিএমএল ফাইলের মধ্যে প্রথমে যখন ডক টাইপ এইচটিএমএল দেখবে, সে দেখবে ও আচ্ছা, ডক টাইপ এইচটিএমএল তার মানে হচ্ছে এদের ডকুমেন্ট টাইপ কি? এইচটিএমএল। ব্রাউজার কিন্তু বুঝে গেল, বুঝতে পারছেন? এটাই হচ্ছে ডক টাইপ এইচটিএমএল ট্যাগের কাজ। সো আমি একটু বেশি এক্সপ্লেন করতেছি যাতে করে আপনারা ভালো করে বোঝেন, কিন্তু আসলে এত না বললেও কোনো সমস্যা হতো না, আমি আমি এখান থেকে কোড করা শুরু করতে পারতাম। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে জি স্যার। এইচটিএমএল। জি, তো এইচটিএমএল ট্যাগটা কি করে?
এইচটিএমএল ট্যাগটা হচ্ছে আমাদের যত এইচটিএমএল এর কোড আছে সমস্ত এইচটিএমএল এর কোডটা মূলত এই এইচটিএমএল ট্যাগের ভিতরে রাখতে হয়, বুঝছেন? মানে এইচটিএমএল ট্যাগ মূলত একটা কন্টেইনার হিসেবে কাজ করে পুরো এইচটিএমএল এর কোডটাকে। কন্টেইনার মানে কি? কন্টেইনার মানে কি বলেন তো? কন্টেইনার, এই যে এটা একটা কি কন্টেইনার বলতে পারি। কন্টেইনার মানে হচ্ছে পাত্র, বুঝছেন? কন্টেইনার আমরা বলি না যে এই কন্টেইনার, সো কন্টেইনার মানে হচ্ছে পাত্র। সো এইচটিএমএল মূলত এইচটিএমএল ট্যাগটা যেটা করে সমস্ত এইচটিএমএল কোডকে কন্টেইন করে রাখে। হ্যাঁ, দেখেন আপনি খেয়াল করে দেখেন, এটা এইচটিএমএল এর ওপেনিং, এইচটিএমএল এর ক্লোজিং হচ্ছে এইটা, এই যে 11 নম্বর লাইনে। তো 3 থেকে 10 নম্বর লাইনে যত কোড আছে সমস্ত কোডই কিন্তু এইচটিএমএল এর ভিতরে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এই যে আমি যদি এখান থেকে জাস্ট একটা যে কতটুকু অংশ আসলে এইচটিএমএল এর ভিতরে, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, যে অংশটা আমি হচ্ছে মার্ক করে দিলাম, এই অংশটা পুরোটাই দেখেন তো এইচটিএমএল এর ভিতরে না? কারণ এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ হচ্ছে এইটা, আর এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ হচ্ছে এইটা। আপনি মাঝখানে যা দিবেন সবকিছুই কার মধ্যে? এইচটিএমএল HTML এর এর মধ্যে। মধ্যে। জি, একইভাবে আবার আহ, আপনি ধরেন এই যে হেড নামে একটা এলিমেন্ট আছে। হেড এলিমেন্টের মধ্যে এই যে এই অংশটুকু, যে অংশটুকু আমি এখন সিলেক্ট করতেছি, এখানে দেখেন এই যে, তাহলে এই অংশটুকু আসলে কি বলেন তো কার ভিতরে আছে? হেড ট্যাগের ভিতরে। হেড ট্যাগের ভিতরে আছে, তাই না? হেড ট্যাগের ভিতরে আছে। তো এই বিষয়টা হচ্ছে বুঝবেন, এই বিষয়টা বোঝাটা খুবই সহজ, কারণ আপনি দেখবেন যে ওপেনিং কোথায় আর ক্লোজিং কোথায়। ঠিক আছে, এর ভিতরে যা থাকবে সেটা তার চাইল্ড। ঠিক আছে, তার মানে হেডের চাইল্ড হচ্ছে এইটা, এই তিনটা, বুঝছেন? এটাকে আমরা বলি প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। ঠিক আছে, এগুলো সম্পর্কে সামনে আরও জানবেন। তো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা আমরা কিভাবে বুঝবো কে কার ভিতরে আছে? যেমন এখানে হেডের ভিতরে মেটা আছে, আর একটা মেটা আছে, এরপরে টাইটেল আছে। তিনটা ট্যাগই হচ্ছে হেডের চাইল্ড, বুঝছেন? চাইল্ড মানে কি? সন্তান হিসাবে আমরা হচ্ছে ট্রিট করব। ঠিক আছে, তো চাইল্ড। আর এই আমরা যদি উল্টাভাবে বলি, মেটা তারপরে টাইটেল, এদের প্যারেন্টকে, এদের প্যারেন্ট হচ্ছে হেড, রাইট? সো এই যে সম্পর্ক, কার সাথে কি সম্পর্ক, এই সম্পর্ককে বলা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, আমরা ওই যে বললাম না যে একটা জিনিস পড়াতে গেলে অন্য একটা জিনিস চলে আসবে, আমি তখন ওই জিনিস সম্পর্কে একটু আলোচনা করে নেব যাতে করে আপনার পুরো জিনিসটা একটু ভালো মতো বুঝতে পারেন। আলোচনা আমরা যেটা করতেছিলাম প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে একটু বেসিক ধারণা নিচ্ছিলাম, তাই না? তো এইচটিএমএল সম্পর্কে আমরা কি ধারণা নিলাম? এইচটিএমএল মূলত যত এইচটিএমএল কোড আছে সমস্ত এইচটিএমএল কোডকে কি করে, সমস্ত এইচটিএমএল কোডের কন্টেইনার হিসেবে কাজ করে। বা আমরা অন্যভাবে যদি বলি, যত এইচটিএমএল কোড আছে সমস্ত মানে সমস্ত এইচটিএমএল কোডের আসলে প্যারেন্ট হচ্ছে এইচটিএমএল, তাই না? যেহেতু আমরা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ বুঝে গেছি। জি স্যার। আপনি দেখেন তো এইচটিএমএল এর ভিতরে যেহেতু এগুলো আছে, তার মানে হেড তারপরে বডি, হ্যাঁ হেড এবং বডি, এই দুইটা ট্যাগ আসলে কিন্তু এইচটিএমএল এর চাইল্ড। চাইল্ড। আর আমি যদি উল্টাভাবে বলি, হেড এবং বডি এই দুইটার প্যারেন্ট হচ্ছে কে? এইচটিএমএল। এইচটিএমএল, তাই না? আপনি জাস্ট এটাকে কঠিনভাবে চিন্তা করার কিছু নাই। আপনি আপনার এবং আপনার বাবার সাথে চিন্তা করেন। ঠিক আছে, আপনার বাবার হচ্ছে আপনি চাইল্ড মানে পুত্র। এখন আমি যদি উল্টাভাবে বলি যে আপনার আপনার উনি হচ্ছে আপনার বাবা, ঠিক আছে, মানে উল্টাভাবে বললাম। তো এখানেও তাই, বিষয়টা এরকম। তো যাই হোক, আবার হেডের হচ্ছে চাইল্ড হচ্ছে এটা, তার মানে হেডের সাথে এই টাইটেলের মানে বা মেটার, ঠিক আছে,
আমি যদি বলি এই মেটার সাথে HTML এর কি সম্পর্ক, তাহলে কেউ বলতে পারবেন? খুবই সিম্পল ভাবে চিন্তা করেন। ধরেন HTML এর পুত্র হচ্ছে হেড বা চাইল্ড, ঠিক আছে? চাইল্ড হচ্ছে হেড, হেডের চাইল্ড হচ্ছে মেটা। তাহলে মেটার সাথে HTML এর সম্পর্ক কি? দাদা নাতি। দাদা নাতি, রাইট, ঠিক আছে। এটাই হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, ফাইন। তাহলে HTML সম্পর্কে আমরা এখন খুবই সংক্ষেপে আবার একটু বলে ফেলি। সেটা হচ্ছে যে সমস্ত কোড, HTML এর যত কোড আছে সবকিছু আসলে HTML ট্যাগের মধ্যে থাকবে। শেষ। এবার হেডের মধ্যে আসলে বিভিন্ন মেটা তথ্য থাকে, ঠিক আছে? যেমন আপনি এটা আমরা যখন CSS করব তখন দেখব, আমরা যখন CSS ফাইল তৈরি করব সেই CSS ফাইলটা মূলত হেডের মধ্যে কিন্তু আমাদের অ্যাড করে দিতে হবে, এই হেড ট্যাগের মধ্যে, বুঝছেন? এখানে অ্যাড করে দিতে হবে। তারপরে এছাড়াও আর কিছু কাজ আছে, যেমন ধরেন এই যে মেটা ট্যাগ মূলত ব্রাউজারকে ব্রাউজারকে এক্সট্রা কিছু ইনফরমেশন দেয়, ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশন দেয়, অর্থাৎ এক্সট্রা তথ্য দেয়। তার মানে মেটা ট্যাগগুলো কি করে? এক্সট্রা তথ্য দেয়। কাকে তথ্য দেয়? ব্রাউজার। দেখেন আমি বারবারই বলছি যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, মানে এই সব টেকনোলজির, এই তিনটা টেকনোলজির এদের সাথে সম্পর্কই হচ্ছে ব্রাউজারের। কি জন্যে? কারণ এদের যে আউটপুট, সেই আউটপুটটা আসেই তো ব্রাউজারে, তাই না? জি। তো আচ্ছা, যেটা বলতেছিলাম, এদেরকে এক্সট্রা ইনফরমেশন দেয়। যেমন কি এক্সট্রা ইনফরমেশন? ধরেন যে এটার এই যে, আচ্ছা, ওপেনিং একটা ট্যাগের মধ্যে যদি এই যে রেড কালার যেটা দেখতে পাচ্ছেন, কোনো একটা ট্যাগ, তার মানে ওপেনিং ট্যাগের প্রথমে যদি এরকম থাকে, তাহলে এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। কি বলা হয়? অ্যাট্রিবিউট, ঠিক আছে? অ্যাট্রিবিউট। আস্তে আস্তে এগুলো সবকিছু আপনাদের হয়ে যাবে। আর এই অ্যাট্রিবিউট ইকুয়াল সাইনের পরে রাইট সাইডে যেটা আছে, এটা হচ্ছে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু, বুঝছেন? অ্যাট্রিবিউটের ভ্যালু বা মান, বাংলায় যদি বলি। তাহলে এখানে আসলে চার সেট মানে হচ্ছে ক্যারেক্টার সেট, বুঝছেন? আমাদের তো বিভিন্ন ধরনের ক্যারেক্টার সেট আছে, যেমন হচ্ছে এটা জাস্ট এমনি সেই নামটা মনে রাখেন, আস্কি একটা ক্যারেক্টার সেট আছে, ঠিক আছে? তারপরে আপনার এই যে UTF-8, ঠিক আছে? UTF-8 হচ্ছে মোটামুটি আমাদের ধরেন যত ধরনের আইকন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো সব কিছু সাপোর্ট করে। মনে করেন আমি কিন্তু চাইলে এখন HTML এর মধ্যে বাংলা দিয়েও কোনো কিছু লিখতে পারবো, মানে কোড বাংলা না, আউটপুটটা বাংলা। ধরেন যে আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে না, যেখানে হচ্ছে বাংলা টেক্সট থাকে। সো মূলত এই ক্যারেক্টার সেট মানে কিন্তু, এই ক্যারেক্টার মানে কিন্তু লেটার্স, ইংলিশে বা বিভিন্ন আপনার বিভিন্ন ল্যাঙ্গুয়েজের, লেটার, হ্যাঁ, লেটার বা বর্ণ। এই বর্ণগুলা মূলত কোন টাইপ হবে সেটা এখানে হচ্ছে বলে দেওয়া হয়েছে, যে এটা হচ্ছে UTF-8। দেখেন আমি প্রথমের মতো আবার বলে নিচ্ছি যে এগুলো সম্পর্কে আপনার কখনোই মাথা ঘামাইতে হবে না, কারণ আপনি জাস্ট এক্সক্লেমেটরি সাইন দেবেন, ইন্টার প্রেস করবেন, বাস, শেষ। আপনি এখানে বডি থেকে কোড লেখা শুরু করবেন। এখানে আপনার কোনো কাজই নেই। মূলত আমাদের 95% কাজ হবে কার মধ্যে? এই বডির ভিতরে। তারপর আমি একটু বলে নিচ্ছি যাতে করে আপনাদের একটা বেসিক ধারণা থাকে, এবং আস্তে আস্তে করে একেবারে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটা ধারণা আপনাদের হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে ক্যারেক্টার সেট, ঠিক আছে? মোটামুটি মনে রাখেন যে UTF-8 এই ক্যারেক্টার সেটটা, এটা আপনার কিন্তু লিখতেও হচ্ছে না, সব VS কোডই আপনাকে করে দিচ্ছে। এটা হচ্ছে সমস্ত ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে, এবং সমস্ত ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন আইকন টাইকন আছে, এগুলোকেও সাপোর্ট করে। যাই হোক, তাহলে ব্রাউজারকে এক্সট্রা তথ্য দিল যে হ্যাঁ, আমার এই HTML ডকুমেন্ট এটা কিন্তু সমস্ত ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে। বুঝতে পারছেন? এই তথ্যটা দিল।
এগুলোতে আপনি হাতই দিবেন না, এগুলো যেরকম আছে সেরকমই থাকবে। আমি জাস্ট আপনাদের বলে নিচ্ছি। তো মূলত আমরা এই যে টাইটেল থেকে একটু দেখতে পারি যে টাইটেলটা কি করে। তো টাইটেলটা একটা যেটা করে এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের বারে একটা টাইটেল সেট করে দেয়। যেমন আমি একটু এই প্রজেক্টটাকে আগে একটু রান করি। প্রজেক্টটা আপনারা কিভাবে রান করাবেন আমি একটু বলে দিচ্ছি। আপনারা এই ভিএস কোডের একদম দেখেন বটম রাইট, ঠিক আছে, বটম রাইটে এখানে দেখেন গো লাইভ নামে একটা অপশন আছে। এটা আপনারা ওই যে এক্সটেনশন ইনস্টল করছেন না, তখনই আপনার মানে ইনস্টল করার পর এইটা থাকার কথা, ঠিক আছে, আপনাদের সবারই থাকবে। সো গো লাইভ এটাতে প্রেস করবেন। গো লাইভে প্রেস করলে যেটা হবে, এখানে আপনি যে কোড লিখছেন সেটার আউটপুট মূলত কি হবে সেটা আপনি দেখতে পারবেন। তো আমরা একটু গো লাইভ করি, গো লাইভে ক্লিক করলাম। এই যে আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট। সো আমি ওয়েবসাইটটাকে একটু আচ্ছা টেনে একটু নিচে নিয়ে আসলাম। এই আমার ডান পাশে রেখে দিলাম, আর কোডটাকে আমি বাম পাশে রেখে দিলাম, যাতে করে আপনাদের একসাথে দুইটার আউটপুট দেখাতে পারি, ঠিক আছে। এই আচ্ছা দেখেন তো, এইটা হচ্ছে আমাদের এখন ওয়েবসাইট। এটা হচ্ছে আমাদের কি, এটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মধ্যে কিছু কি আছে দেখেন তো? জি না। কিচ্ছু নাই। তো কিছু না থাকার কারণও আছে। কারণ হচ্ছে যে আমরা আসলে বডির মধ্যে কিছু লিখি নাই। আমরা বডির মধ্যে যা লিখবো মূলত সেটাই আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করবে, ঠিক আছে। তাহলে আমি ওই যে বললাম একটু আগে যে 95% কাজ কোথায় হবে, বডি। বডির মধ্যে হবে, আর শুধু 5% হচ্ছে বাকি সব কিছু। হ্যাঁ, যেমন আপনার আপনি যখন ওই যে সিএসএস নিয়ে কাজ করবেন তখন হেডের মধ্যে আপনার সিএসএস যোগ করা লাগবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি ধরেন কোন একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, হ্যাঁ, বা থার্ড পার্টি কোন একটা লাইব্রেরি, এগুলো দুই একটা কাজ টাজ থাকে, এগুলো আপনারা বুঝে যাবেন। তাহলে এগুলো হচ্ছে মানে সোজা কথা 5% কাজ হচ্ছে বডির বাইরে, আর 95% কাজই কোথায়, বডির ভিতরে। বডির ভিতরে। কারণ আমরা যা বডির মধ্যে লিখবো সেটাই আসলে এখানে আলটিমেটলি আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করবে। আচ্ছা, বলছিলাম টাইটেলের কথা। টাইটেলের যে জিনিসটা করে দেখেন, আমাদের ওয়েবসাইট প্রত্যেকটা ওয়েবসাইটেরই যখন আপনি ভিজিট করবেন তখন এখানে একটা বার দেখা যাবে, এবং সেই বারে দেখেন তো আমি মাউসটা যখন হোভার করতেছি এখানে ডকুমেন্ট নামে একটা কথা লেখা আসে, তাই না? দেখেন তো। জি জি স্যার। স্যার। হ্যাঁ, তো আমি টাইটেলের মধ্যে যদি এই ডকুমেন্ট শব্দটা বাদ দিয়ে আমি আমার মতো একটা লিখি, যেমন আমি বলতে পারি যে মাই ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে। তাহলে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মাই ফার্স্ট ওয়েবসাইট। জি স্যার। বাই দ্য ওয়ে, বিগিনারদের একটা সমস্যা হয়, প্রথমেই তারা বলবে, যেমন আমি এর মধ্যে একটা এইচ1 ট্যাগ লিখি, লিখলাম যে কোড জগৎ। তো আমি কিন্তু কোনো রিলোড দিই নেই, কোনো কিছু করিনি, অটোমেটিক্যালি এটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, লেখাটা স্যার লাইভ সার্ভারের কারণেই আসছে। হ্যাঁ, লাইভ সার্ভার, শুধু লাইভ সার্ভারের কারণে এটা আসে নাই। শুধু লাইভ সার্ভার হলেও এটা আসে না। তো বিগিনাররা অনেকে এই প্রশ্নটা সামনে ক্লাসে হয়তো করবেন যে আমার এটা তো সরাসরি আসতেছে না, আমার এটা রিলোড দেওয়া লাগতেছে, রিলোড দেওয়ার পরে আসতেছে। এইটা আপনাদের যেটা কারণে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। সেভ করা লাগে বা রিলোড করতে হয়, এই যে কোনো একটা করলে আপনার এটা দেখা যায়। বাট আমি কিন্তু কিছুই করিনি, সেভও করিনি, রিলোডও করিনি। তো এই জিনিসটা যদি আপনাদের কারোর না হয় তাহলে আপনারা যেটা করবেন, এই যেখানে দেখেন ম্যানেজ, ঠিক আছে, এই যে, হ্যাঁ, তো এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে এই যে সেটিং, ঠিক আছে, দেখেন সেটিং থেকে এখানে যে অটো সেভ নামে একটা জিনিস আছে, এবং এইখানে আপনাদের হয়তো বাই ডিফল্ট অফ থাকতে পারে। বাই ডিফল্ট কি থাকবে, অফ। আপনি দিবেন কোনটা, আফটার ডিলে, বুঝছেন, এটা দিবেন। হ্যাঁ, আফটার ডিলে দিয়ে কেটে দিবেন, বাস, এই যে আমার মতো কাজ করবে। আচ্ছা, তো চলেন আমরা মোটামুটি হচ্ছে একটা ওভারভিউ নিয়ে ফেললাম, এবং হচ্ছে আমরা এখন
বডির মধ্যে কাজ শুরু করব, যেখানে আমাদের 95% মানে কোড লিখতে হবে, তো সেখানেই আমাদের কনসেন্ট্রেশন বেশি দেওয়া উচিত, তাই না? সো আমি প্রথমে অলরেডি একটা ট্যাগ লিখে ফেলছি, যার নাম হচ্ছে এইসন। তাহলে এইসন যদি আমি লিখি, আমি এর ভিতরে যদি কোনো কিছু না দিই তাহলে কিন্তু এখানে কোনো কিছু দেখা দেবে না। সুতরাং এটা একটা এইসন ট্যাগ বা এলিমেন্ট। এই এইসন এলিমেন্টের স্যার মধ্যে, বাইরে প্রশ্ন। জি স্যার এক সেকেন্ড স্যার, একটু শব্দ হচ্ছে স্যার, নাকি একটু স্পিকারটা বন্ধ করতে বলো। শিহাব শিহাব আপনার এখান থেকে শব্দ হচ্ছে, ইয়া থাকেন, মিউট থাকেন। এইটা কি বলেন তো, ওপেনিং ট্যাগ নাকি ক্লোজিং ট্যাগ? স্যার এটা ক্লোজিং ট্যাগ এটা এটা ও ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, আর এটা ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ। আচ্ছা, ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, আচ্ছা, এরপরে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ থাকে শেষে, তাই না? ক্লোজিং ট্যাগ। তো ওপেনিং ট্যাগ, ধরেন আমি এটাকেই একটা ইয়া করে ফেললাম, এর মাঝখানে আপনি যা রাখবেন এটাকে আমরা কন্টেন্ট বলতে পারি। কি বলতে পারি? কন্টেন্ট। কন্টেন্ট। এবং এই কন্টেন্টটা হতে পারে টেক্সট। আপনারা মনে করতে পারেন এই সনের মধ্যে আমি একটা কোড জগৎ বা বাংলাদেশ কিছু একটা লিখলাম, এখানে সেটাই চলে আসলো। এখন এটা কি শুধুমাত্র টেক্সটই রাখা যায়? জি না, আপনি টেক্সট রাখতে পারেন, ইমেজ রাখতে পারেন, ঠিক আছে? আর সোজা কথা, মাঝখানে যেটা রাখবো সেটাকে আমরা কন্টেন্ট বলতে পারি। তো সেখানে আমি টেক্সট রাখতে পারি, ইমেজ রাখতে পারি, ভিডিও রাখতে পারি, হ্যাঁ, লোগো। তাই না? হ্যাঁ, লোগো টোগো রাখতে পারি, তারপরে আর একটা এলিমেন্ট রাখতে পারি বা ট্যাগ রাখতে পারি, ঠিক আছে? নিউ এলিমেন্ট অর অর ট্যাগ, ঠিক আছে? তার মানে এর মধ্যে আমি কিন্তু অন্য একটা ট্যাগও লিখতে পারি, সেটাও সম্ভব, তাই না? সো এই পুরো সবগুলো জিনিসকে একসাথে আমরা কন্টেন্ট বলতেছি। আচ্ছা, আমরা হচ্ছে যে ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে অনেককে আমরা বলি কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? এখন কন্টেন্ট যে ক্রিয়েটর, সে মূলত কন্টেন্ট ক্রিয়েট করে, সেই কন্টেন্টটা কি হতে পারে? সেই কন্টেন্টটা কিন্তু ধরেন সে হয়তো ভিডিও নিয়ে কাজ করে, ভিডিও হতে পারে, বা অনেকে ফটোগ্রাফার, সে শুধু ছবি নিয়ে কাজ করে, ছবি হতে পারে। তো আমরা কি তাকে আলাদা আলাদাভাবে বলি? না, আমরা কিন্তু জেনেরিকভাবে বলি কন্টেন্ট ক্রিয়েটর, এভাবে বলি না? জি। সো এখানেও তাই, এই কন্টেন্ট শব্দটার মানে মূলত একটা, এই সব কিছুকেই একসাথে কন্টেন্ট কন্টেন্ট বলা হচ্ছে। তো এখন যেটার জন্য আমি এটা লিখলাম সেটা হচ্ছে এই এই জিনিসটা একটু ভালো করে মনে রাখেন, তাহলে এই যে ট্যাগ কোনটা আর এলিমেন্ট কোনটা, এইটার মধ্যে পার্থক্যটা বুঝে যাবেন। এই যে ওপেনিং ট্যাগ লিখলাম, ক্লোজিং ট্যাগ লিখলাম এবং মাঝখানে কন্টেন্ট, এই তিনটা একসাথে বলা হয় এলিমেন্ট, ঠিক আছে? একসাথে বলা হয় এলিমেন্ট, বুঝছেন? মানে আমরা বলতে পারি, তার মানে এখানে ট্যাগ কয়টা বলেন তো? একটা। ট্যাগ একটাই। না, ট্যাগ একটা না, ট্যাগ দুইটা, আচ্ছা। ঠিক আছে? দেখেন এই জিনিসটা একটু, ওপেনিং এবং ক্লোজিং। জি। তো ধরেন আমি এখানে একটু আবার কোড জগৎ লিখি, কোড জগৎ। তো এই যে দেখেন কোড জগৎ লিখলাম, তাহলে এইটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, এইটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ, আর মাঝখানে যেটা আছে এটা কি? কন্টেন্ট। কন্টেন্ট, রাইট। তাহলে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আর মাঝখানের কন্টেন্ট, এই তিনটা মিলে আমরা বলতে পারি এইসন এলিমেন্ট। কন্টেন্ট না থাকলেও, কন্টেন্ট যদি নাও থাকে, তারপর আমরা এটাকে বলতে পারি কি? এলিমেন্ট। এলিমেন্ট। অর্থাৎ ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এই দুইটা থাকতে হবে, তাহলে আমরা এটাকে বলতে পারি এলিমেন্ট। এখন শুধু এলিমেন্ট বলবো নাকি তার একটা নাম আছে, তাই না? সো এটা হচ্ছে এইসন, তাহলে আমরা এটাকে বলবো এইসন এলিমেন্ট, হিডার এলিমেন্ট। ঠিক আছে? না, হেডার এলিমেন্ট তো 6টা আছে, সো আমরা স্পেসিফিক্যালি বলবো, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এইসন এলিমেন্ট, ফিচার। জি। এখন যদি ধরেন আপনার এরকম একটা ট্যাগ থাকে, আচ্ছা আপনারাই বলেন,
এই 8 নাম্বার লাইনে যে বডি লেখা আছে এটা কি ট্যাগ? প্যারেন্ট এটা কি ট্যাগ নাকি এলিমেন্ট? এটা ট্যাগ। Tag, sir, tag. নাম্বার লাইনে যেটা ট্যাগ আছে যেটা আছে সেটা হচ্ছে একটা ট্যাগ এবং সেটা হচ্ছে বডির ওপেনিং ট্যাগ, তাই না? আচ্ছা, জি 10 স্যার, নম্বর লাইনে যেটা আছে এটাও একটা ট্যাগ কিন্তু এটা ক্লোজিং ক্লোজিং ট্যাগ। তাহলে 8 থেকে এই 10 পর্যন্ত যেটা আছে সেটাকে আমরা কি বলতে পারি? এলিমেন্ট। হ্যাঁ, বডি এলিমেন্ট, তাই না? বডির এলিমেন্ট আমরা বলতে পারি বডি এলিমেন্ট। এবং বডি এলিমেন্টের ভিতরে যা আছে এটাকে আমরা কি বলতে পারি? মনে আছে? এই যে কন্টেন্ট। কন্টেন্ট, ঠিক আছে। এন্ড কন্টেন্টটা আমি কিন্তু একটু আগেই লিখছিলাম যে এর ভিতরে যেটা থাকতে পারে সেটা টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, অডিও হতে পারে, এমনকি একটা নতুন একটা কন্টেন্টও হতে পারে। মানে এখানে আসলে এইসন একটা চাইল্ড হিসেবে আছে, তাই না? তো যাই হোক, এখানে এইসন একটা এলিমেন্ট আছে, মানে বডির ভিতরে এইসন একটা এলিমেন্ট আছে। যাই হোক, তো এলিমেন্ট আর ট্যাগ এই দুইটার মধ্যে পার্থক্য কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এইসন এলিমেন্ট, কারণ এখানে দুইটাই আছে, তাই না? তো তারপরও আমরা হচ্ছে এই আপনাদের পড়ানোর সময় আমি হচ্ছে কখনো কখনো এলিমেন্ট বলে ফেলবো, কখনো কখনো ট্যাগ বলে ফেলবো, কিন্তু আলটিমেটলি দুইটাকে একই হিসেবে চিন্তা করবেন, কিন্তু আসলে এক না, ঠিক আছে? বুঝতে পারছেন? একটুখানি পার্থক্য আছে, এই পার্থক্যটা হচ্ছে এইটা। কিন্তু অনেকে মনে করে না দুইটা মনে হয় একই, কিন্তু দুইটা কিন্তু এক না। বুঝতে পারছেন কি? কারণ ট্যাগ তো এইসন, এই যে এটা হচ্ছে এইসনের ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে এইসনের ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? তাহলে এখানে ট্যাগ হচ্ছে দুইটা। ট্যাগ কয়টা? দুইটা। দুইটা। এই দুইটা দুইটা। ট্যাগ মিলে একসাথে আমরা বলি এইসন এলিমেন্ট, বুঝছেন? যাই হোক, তাহলে এই যে এইসন এলিমেন্ট এর মধ্যে আমি লিখলাম কোড জগৎ। তো ফাইন, কোড জগৎ লেখাটা চলে আসলো। এখন আমাদের হেডিং এলিমেন্ট সাধারণত দেখেন কোড জগৎ লেখাটা আমি যখন এইসনের ভিতর লিখছি তখন লেখাটা আমি এর ভিতরে যে লেখাটা থাকবে সেই লেখাটা কিন্তু বেশ বড় আসবে এবং বোল্ড আসবে। বোল্ড, দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট বোল্ড হয়ে গেছে, বুঝছেন? তো আমি যদি এই সন আরেকটা লিখি, ধরেন এই সন না, তো আমি H2 লিখব। H2 এর মধ্যেও আমি কোড জগৎ লিখলাম। তাহলে দেখেন তো এবারও সেম কোড জগৎ লেখাটাই আসছে, কিন্তু এই সনের চেয়ে কি ছোট। ছোট, একটু ছোট। একইভাবে আমি আরও 3-4টা নিলাম, ধরেন যে H3, এরপরে H4, H5, H6, ঠিক আছে? খেয়াল করে দেখেন এই 6টাই মূলত আমাদের হেডিং এলিমেন্ট। এইচতে হেডিং বোঝানো হচ্ছে, বুঝছেন? তাহলে 6টাই হচ্ছে হেডিং এলিমেন্ট। H1, H2, H3, H4, H5, H6। তো দেখেন এটা কত ছোট, ঠিক আছে? এটা কিন্তু বড়। তাহলে আপনার বড় টেক্সট দরকার হলে আপনি H1 ব্যবহার করবেন, আপনার যদি তা একটু ছোট টেক্সট দরকার হয় তাহলে আপনি H2 ব্যবহার করবেন। তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে দেখেন আমাদের HTML এর টোটাল কতগুলো ট্যাগ আছে বলছিলাম? 142। 142টা। 142টা ট্যাগের মধ্যে আমরা কয়টা ট্যাগ অলরেডি শিখে ফেলছি? 1টা, 2টা, 3টা, 4টা, 5, আচ্ছা এটা 4টা, এটাতে একই, 5টা, 6টা, তারপরে এই 6টা, 6 12টা। তাহলে আমরা 12টা ট্যাগ কিন্তু অলরেডি শিখে ফেললাম। আচ্ছা, এখন আরেকটা ট্যাগ শিখে ফেলি, সেটা হচ্ছে পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, বুঝছেন? জি। প্যারাগ্রাফ। ধরেন আমি লিখলাম যে বাংলাদেশ, ঠিক আছে? সো এই এখন কথা হচ্ছে যে কখন আপনারা এইসন ব্যবহার করবেন, কখন পি ব্যবহার করবেন, এগুলো আপনারা আস্তে আস্তে এমনি মানে কোড করতে করতে বুঝে যাবেন। তবে দেখেন জিনিসটা খুব সিম্পল, যে ধরেন আমি হচ্ছে এইসনে লিখলাম বাংলাদেশ। সাধারণত ছোট এবং ইম্পর্টেন্ট টেক্সটকে আমরা হেডিং ট্যাগের মধ্যে লিখি, বুঝছেন? কি বললাম? ছোট ছোট বলতে আমি বোঝাচ্ছি যে এটা অনেক বড় না। মানে মনে করেন একটা পুরো প্যারাগ্রাফকে আপনি এই সনের ভিতর লিখলেন, এটা আসলে ভালো দেখে না। কাজ ঠিকই করবে, কিন্তু এটা তো আসলে ভালো দেখে না।
হেডিং মানে কি? ধরেন আপনি নোট করতেছেন, তাহলে হেডিং মানে কি? যেটা মেইন শব্দ, ঠিক আছে, বা টপিক, আপনি সেটা শুধু হেডিং এর মধ্যে রাখবেন। আর সেইটা সম্পর্কে যখন ডেসক্রিপশন আসবে সেটা কোথায় লিখবেন? প্যারাগ্রাফ পি ট্যাগে। হ্যাঁ, পি, যেটাকে আমরা প্যারাগ্রাফ ট্যাগ বলি। সো এখন বাংলাদেশ লিখলাম, দেখেন এই সন, আমি চাচ্ছি যে বাংলাদেশ সম্পর্কে একটু বর্ণনা করতে, তাহলে দেখেন আমি এই যে চাইলে কিন্তু পি ট্যাগ লিখতে পারি। হ্যাঁ, এই যে দেখেন বাংলাদেশ সম্পর্কে আমি এই যে এত বড় একটা কথা লিখে ফেললাম, এবং দেখেন এই যে লেখা আছে, আমি একটু একটু জুম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে বাংলাদেশ ইজ এ কান্ট্রি ইন সাউথ এশিয়া লোকেটেড অন দ্য বে অফ বেঙ্গল, যাই হোক এই বাংলাদেশ সম্পর্কে লেখা আছে। হুম, আচ্ছা, তাহলে এখন আপনি যদি এটাও যদি এই সনের মধ্যে লেখেন, কাজ কি করবে না? কিন্তু এটা কি দেখতে ভালো লাগবে? জি না, দেখতে হবে সিরিয়াস হ্যাঁ, আবার বাংলাদেশ লিখলেন, বাংলাদেশ সম্পর্কে বর্ণনা করলেন, আবার আপনি চাইলে কিন্তু আরও লিখতে পারেন, যে মনে করেন যে এই সন আপনি অন্য একটা দেশ সম্পর্কে লিখতে পারেন, ধরেন আফগানিস্তান, আফগানিস্তান সম্পর্কে লিখলেন এবং এখানে আফগানিস্তান সম্পর্কে দিতে পারেন, এই যে একটা পি লিখলেন। হ্যাঁ, তাহলে কিন্তু দেখতে একটা আহ, আপনি কিন্তু হ্যাঁ একটা সুন্দর লাগতেছে, যে হ্যাঁ ও আচ্ছা, যে কোনো মানুষ কিন্তু এটা দেখলেই বুঝতে পারবে যে বাংলাদেশ, আচ্ছা ঠিক আছে, ও বাংলাদেশ সম্পর্কে এখানে হচ্ছে বলা হয়েছে। আর এটা হচ্ছে আফগানিস্তান, মানে বড় করে লেখা আছে, তো বড় করে লেখা দেখেই সে কিন্তু বুঝে ফেলবে যে এটা হচ্ছে হেডিং বা এটা আমার মেইন টপিক। বুঝতে পারছেন? এরপরে আফগানিস্তান সম্পর্কে লেখা আছে। আর এই প্যারাগ্রাফের ডিটেলসটা কিভাবে আসছে? কোন ডিটেলটা? এই ও এইটা আচ্ছা, এইটা আমার একটা এক্সটেনশন ব্যবহার করা আছে, বা আমার একটা এআই এখানে ইন্টিগ্রেট করা আছে, কিন্তু আপনারা সেটা করবেন না, কারণ আপনারা যেহেতু বিগিনার। এটা আমরা আমরা হচ্ছে যখন জাভাস্ক্রিপ্টে যাব তখন আমি আপনাদের এটা বলবো, কিন্তু এখনই যদি আপনারা এআইটা ব্যবহার করেন তাহলে নিজেরা টাইপ করা বাদ দিয়ে দিবেন। বুঝতে পারছেন? জি টাইপ স্যার। করতে ভালো লাগবে না, এবং আলটিমেটলি আপনি কিন্তু কিছু শিখতে পারবেন না মূলত। স্যার, জি, এখানে তো আমরা লোরেম দিয়ে কাজ করতে পারি, তাই না স্যার? হ্যাঁ পারেন পারেন, কোনো সমস্যা নেই। মানে প্র্যাকটিসের ক্ষেত্রে আর কি। জি জি, প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি টেক্সট যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আসলে টাইম বাঁচানোর জন্য আমি এভাবে কাজ করি। লোরেমটা আমার কাছে একদম বিশ্রী লাগে, কারণ হচ্ছে ওর কোনো মিনিং থাকে না, মানে দেখতে একটু কেমন জানি লাগে, এই জন্য আমি এটা করি। সমস্যা নেই, প্র্যাকটিস পারপাস আসলে লোরেম ব্যবহার করা যায়। তো যাই হোক, আমি বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ সম্পর্কে বর্ণনা করলাম, আফগানিস্তান লিখলাম, আফগানিস্তান সম্পর্কে বর্ণনা করলাম। সো আমাদের কিন্তু একটা খুবই সিম্পল হলো একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবং আমি কিন্তু এখানে ধরেন আপনাদের আর একটা ট্যাগ শিখিয়ে দিই, যেমন হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে এ দিয়ে, ঠিক আছে, এ দিয়ে। সো আপনি এখানে লিখলেন ক্লিক ক্লিক হিয়ার টু নো মোর অ্যাবাউট, আসলে সাধারণত এত বড় লেখাটা ঠিক হয় না, আমরা এখানে ছোট করে লেখার চেষ্টা করি, মোর অ্যাবাউট বাংলাদেশ। ঠিক আছে, মানে বাংলাদেশ সম্পর্কে আরও বেশি যদি জানতে চান তাহলে নাকি ক্লিক করুন, এটা এমনি বোঝা যাচ্ছে তাই না? সো দেখেন অলরেডি কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, তাই না? এবং এখানে যদি আপনি ক্লিক করেন কিছু হচ্ছে না, খেয়াল করছেন? জি স্যার। বাট এখানে আমাদের, কোনো লিংক ইনপুট করা নেই। হ্যাঁ আমরা আসলে কি চাই, যে আমরা চাই যে এখানে ক্লিক করলে যেন বাংলাদেশ সম্পর্কে ডিটেল কোথাও আসলে নিয়ে যায়। তা আপনি আসলে কোথায় নিতে চাচ্ছেন, যেই অ্যাড্রেসে নিয়ে নিয়ে যেতে চাচ্ছেন বা যেই ওয়েবসাইটে আপনি নিয়ে যেতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি এই যে AREF নামে যে অ্যাট্রিবিউটটা আছে, দেখেন ওই যে আপনাদের একটু আগে কিন্তু অ্যাট্রিবিউট নামে একটা কথা বলছিলাম, তাই না? জি স্যার। সো AREF বা হাইপার রেফারেন্সের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে AREF। তো এটা একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের মধ্যে যদি আপনি সেই অ্যাড্রেসটা দিয়ে দেন তাহলে কিন্তু এখানে ক্লিক করলে ওই জায়গায় চলে যাবে। তো আমরা একটু দেখি, ধরেন বাংলাদেশের যে উইকিপিডিয়া আছে না, আমরা একটু সেটা দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশ উইকিপিডিয়া, ওকে। সো এই যে চলে আসছে, তো আমি এই যে অ্যাড্রেসটা এখান থেকে কপি করলাম, কপি করে
ধরেন আমাদের এই ওয়েবসাইটে কেউ হয়তো ভিজিট করতেছে এবং বাংলাদেশ সম্পর্কে এতটুকু দেখলো, দেখে তার কাছে মনে হচ্ছে না আমার আরও একটু জানতে হবে বাংলাদেশ সম্পর্কে, ঠিক আছে? সো আপনি সেক্ষেত্রে যে এইচআরএফ অ্যাট্রিবিউটের মধ্যে আপনি এটা দিয়ে দিলেন। এবার আপনি এই যে অ্যাড্রেসটা দিলেন, এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এটা কিন্তু বাংলাদেশের উইকিপিডিয়ার পেজে নিয়ে আসছে, ঠিক আছে না? জি স্যার। জি তো স্যার। এটা কিন্তু আমাদের পারফেক্টলি কাজ করতেছে। আপনি যদি ব্যাক বাটনে প্রেস করেন তাহলে আপনার হচ্ছে রিয়েল যে পেজটা ছিল বা index.html যে পেজটা ছিল সেটা কিন্তু আবার চলে আসে। এইখানে আপনাদের আমি আরও একটা অ্যাট্রিবিউটের সাথে পরিচয় করা দেব, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট। কি নাম? টার্গেট। টার্গেট। এই টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে ব্লাঙ্ক নামে একটা ভ্যালু আছে। ভ্যালুটা কি দিবেন? ব্ল্যাঙ্ক। ব্লাঙ্ক। এই ব্লাঙ্ক স্যার ভ্যালুটা এটা যদি তো দেন, হাইপেন দিয়ে দিতে হবে ব্ল্যাঙ্কের ভ্যালুটা। হ্যাঁ 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 হ্যাঁ, জি জি, মাস্ট বি হাইপেন থাকতে হবে তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, মাস্ট থাকতে হবে। এটা আসলে মানে এইচটিএমএল এর একটা কনভেনশন বা এইচটিএমএল এর সিস্টেম, এখানে আমাদের কিছু করার নেই, ঠিক আছে? যেমন এইচআরএফ যে অ্যাট্রিবিউটটা, আপনি যদি চান যে না আমি এটা এইচআরএফ লিখবো না, আপনি আমি আমার মতো কিছু একটা লিখবো, হবে না, কাজ করবে না কিন্তু, ঠিক আছে? সো এগুলো আমাদের আসলে কিছু করার নেই। তো ব্লাঙ্ক, সো এটা যদি আপনি দেন তাহলে যেটা হবে, আপনি চাচ্ছেন যে আমার ওয়েবসাইটে ঠিকই থাকুক, পাশের একটা নতুন ট্যাবে এই যে বাংলাদেশের উইকিপিডিয়ার পেজ এটা যেন ওপেন হয়। তাহলে আপনি যদি এখন ক্লিক করেন তাহলে কিন্তু এই পেজটা ঠিকই থাকবে, পাশের ট্যাবে হচ্ছে উইকিপিডিয়ার পেজটা ওপেন হবে। দেখেন আমি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন। সো আমাদের জি এটা উইকিপিডিয়ার পেজটা ওপেন হয়ে গেছে এবং আমার যে মেইন ওয়েবসাইট সেটা কিন্তু আর এখন মানে চলে যায়নি। আর এর আগে কি হচ্ছিল, আমার এটা চলে যাচ্ছিল যে আমাদের নতুন ওয়েবসাইটটা চলে আসতেছিল, তাই না? এখন কিন্তু আমি পাশের ট্যাবে সেটা চলে আসছে। তো আমরা যদি এরকম চাই যে পাশের ট্যাবে চলে আসুক তাহলে আমরা এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। মনে রাখবেন যত অ্যাট্রিবিউট আছে এইচটিএমএল এ সমস্ত অ্যাট্রিবিউট ওপেনিং ট্যাগে লিখতে হয়। কোন ট্যাগে লিখতে হয়? ওপেনিংটাকে। ওপেনিং ট্যাগে। ক্লোজিং ট্যাগে কিন্তু কোনো অ্যাট্রিবিউট লেখা যায় না। আচ্ছা, দেখেন এটা কি এর ওপেনিং ট্যাগ না? এই যে এতটুকু পর্যন্ত আমরা যে লিখলাম, আমি যে সিলেক্ট করে আছি, জি জি স্যার। তাই না? সো এটা হচ্ছে এর ওপেনিং ট্যাগ। ওকে ফাইন। সো আমি একইভাবে কিন্তু আফগানিস্তানের জন্য একটা লিঙ্ক তৈরি করতে পারি। এটা করতে পারেন। ধরেন যে আমি এখানেও দিলাম এবং এখানেও কিন্তু আফগানিস্তান সম্পর্কে চলে আসলো, ঠিক আছে? দেখেন একইভাবে আমরা কাজ করছি। সো আমরা যদি এখানে ক্লিক করি তো সেম ঘটনাই ঘটবে, আফগানিস্তানের যে উইকিপিডিয়ার পেজ সেটা কিন্তু চলে আসলো, ঠিক আছে না? আচ্ছা, আপনারা কিন্তু এগুলো সব টাইপ করবেন, প্রত্যেকটা জিনিস নিজের হাতে টাইপ করে করে লিখবেন, ঠিক আছে? আমি হচ্ছে যে আপনাদের বোঝানোর জন্য এবং হচ্ছে সময় বাঁচানোর জন্য, মেইনলি সময় বাঁচানোর জন্য এবং আমার নিজের প্রোডাক্টিভিটিটা ইনহ্যান্সড করার জন্য আমি এই এআইটা ভিএস কোডের সাথে ইন্টিগ্রেট করছি। বাট আপনারা এটা করতে যাবেন না, ঠিক আছে? বেশি পাকটামি করে যারা একদম বিগিনার আছেন এটা কখনোই করতে যাবেন না, তাহলে কিন্তু অনেক কিছু থেকে শেখা থেকে বঞ্চিত হবেন। বুঝতে পারছেন? আপনাদের যখন প্রয়োজন হবে আমি নিজেই বলে দেব। আচ্ছা, তো এই তো। আচ্ছা, তারপরে আমি ধরেন দেখি আপনাদের আর কি দেখানো যায়। আমরা আসলে ছোট একটা প্রজেক্ট করার চেষ্টা করব এবং ছোট প্রজেক্টটা করার মাধ্যমে আমরা সবকিছু মানে ইয়ে করে ফেলতে পারবো। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে ইমেজ, হ্যাঁ এখানে দেখেন একটা ইমেজ ট্যাগ আছে বা এলিমেন্ট আছে, হোয়াটএভার। সো আইএমজি এলিমেন্টের মাধ্যমে আমরা যেটা করতে পারি, ইমেজকে নিয়ে আসতে পারি। ধরেন আমি চাচ্ছি বাংলাদেশের পতাকা, ঠিক আছে? বাংলাদেশের পতাকাটা আমি নিয়ে আসতে চাচ্ছি। সো বাংলাদেশের পতাকাটা একটু সার্চ করে নিয়ে নিই, বাংলাদেশ ফ্ল্যাগ। আচ্ছা, উইকিপিডিয়াতে যাই তাহলেই ফ্ল্যাগটা পাওয়া যাবে, এই যে। সো আমি এটাকে সেভ করলাম। ডাউনলোডে
আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইলে নিয়ে যেতে হবে। সো এখানে ডাউনলোডে রাখলে হবে না, আমাদের প্রজেক্ট ফাইল হচ্ছে কোথায়, প্রজেক্ট ফোল্ডার, প্রজেক্টের মধ্যে, এবং এর মধ্যে আমি প্র্যাকটিস প্রজেক্টে রাখছি, তার মধ্যে ব্যাচ 11, এই মাই ফার্স্ট ওয়েবসাইট। সো এখানে আমি এই যে ফ্ল্যাগ অফ বাংলাদেশ না লিখে শুধু পিডি লিখলাম, বুঝছেন, সেভ দিলাম, ফাইন, এটা সেভ হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি যে এই লিঙ্কের স্যার ওইটা কিভাবে আনলেন স্যার? ওই যে বাংলাদেশের পতাকাটা আপনার কি ডাউনলোড করা ছিল নাকি ডিরেক্ট ক্রোম থেকে আনছেন? না না, আমি তো ডাউনলোড করলাম। স্যার ডাউনলোড ডাউনলোড আবার দেখাবেন? বাংলাদেশের উইকিপিডিয়াতে যাবেন, ঠিক আছে, বাংলাদেশের জি। উইকিপিডিয়াতে গেলেই পাবেন। এই যে আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন এই যে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এটা সেভ করবেন রাইট বাটনে প্রেস করে, যে ক্লিক কোনো করলে কোথাও থেকে মনে করেন যে এসভিজি বা পিএনজি ডাউনলোড করলেই তো হয়। হ্যাঁ, যে কোনো কোথাতে যেটা আপনার মনে চায় ওখান থেকে বাংলাদেশের পতাকাটা নেবেন। আমার এখানে মনে চাইলো তো আমি এখান থেকে আনলাম, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি চাচ্ছি যে মোর অ্যাবাউট বাংলাদেশ, এইটার নিচে হচ্ছে আমি কি করব, বাংলাদেশের পতাকাটা নিয়ে আসব, বুঝছেন। সো তাহলে এটাকের ক্লোজিং কোথায়, এই যে এটা, হ্যাঁ, এটার নিচে আমি আসলাম, এসে আমি এখানে কি করব, আইএমজি, ঠিক আছে, আইএমজি। সো আইএমজি ট্যাগ যখনই দেবেন সাথে সাথে দেখেন আইএমজি কিন্তু একটা সেলফ ক্লোজিং ট্যাগ, দেখেন এটার কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করেন যে আইএমজির মধ্যে দুইটা অ্যাট্রিবিউট, আপনি যখনই আইএমজি দেখেন, ভিএস কোডের একটা সুবিধাটা কি, আপনার আগে একটা টাইম মানে প্রায় 8-10 বছর আগে, তখন মানুষ নোটপ্যাডে এইচটিএমএল সিএসএস করতো, বুঝতে পারছেন, নোটপ্যাডে। তো সেই ক্ষেত্রে জি স্যার। প্রত্যেকটা জিনিস আপনার ধরে ধরে লিখতে হতো, ঠিক আছে। তো এখন তো আপনাদের অনেক কিছু সুবিধা হয়ে গেছে, যাই হোক, এখন শুধু আইএমজি, এই যে আইএমজি এভাবে লিখবেন, লেখার পর ইন্টারপ্রেস করবেন, দেখেন এটার সোর্স এবং অল্ট নামে দুইটা অ্যাট্রিবিউট এখানে চলে আসছে, তাহলে দুইটা অ্যাট্রিবিউট চলে আসছে অটোমেটিক্যালি। এই দুইটা সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে মূলত আপনার যে এই যে দেখেন এই যে bd.png, এই ইয়াটা আপনি এখানে দিয়ে দিবেন। সো আমরা এখানে সোর্সের মধ্যে কি দেবো, এই যে bd.png দিয়ে দিলাম, দেখেন বাংলাদেশের পতাকা চলে আসছে। কিন্তু আনফরচুনেটলি এটা অনেক বড় একটা পতাকার সাইজ, দেখেন এত বড় তো আমি দেখাতে যাচ্ছি না, ইউজার তো ভয় পেয়ে যাবে, তাই না। তাহলে আমাদের এটাকে একটু কমাইতে হবে, তাই না। কিভাবে কমাবো, এই ক্ষেত্রে আমরা আরো দুইটা সুন্দর একটা প্রপার্টি শিখব, মানে যখন আমরা প্রবলেমে পড়ি তখন আসলে নতুন কিছু শেখা হয়, তাই না। তো এক্ষেত্রে আমি একটা অ্যাট্রিবিউটের কথা আপনাদের বলতেছি, উইথ, ধরেন আমি উইথ কমায় দেব, উইথ কমে আমি ধরেন যে এটাকে 100 পিক্সেল করব। পিক্সেল কি জিনিস, পিক্সেল হচ্ছে জাস্ট মাপার জিনিস, সেন্টিমিটার আছে না, ইঞ্চ আছে না, হ্যাঁ হ্যাঁ। সেন্টিমিটার, ইঞ্চ, ফুট, এগুলো যেরকম, এগুলো দিয়ে কি করে, কোনো কিছু মাপে, তাই না, দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, এই বিষয়গুলো মাপামাপি করে, তাই না। সো একইভাবে পিক্সেল হচ্ছে আমাদের এই প্রোগ্রামিং জগতে মনে করেন যে একটা এই মাপামাপি করার জিনিস, ঠিক আছে। হ্যাঁ, এবং পিক্সেল হচ্ছে যে একদম স্মলেস্ট ইউনিট টু ডিসপ্লে এনিথিং, মানে লাইক মনে করেন যে আপনি এখানে কোনো কিছু দেখতে, আপনারা যে কম্পিউটারে দেখতে পাচ্ছেন যা কিছু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সব কিছুই ছোট ছোট পিক্সেল আকারে আপনার আপনার কম্পিউটারের মাধ্যমে শো হচ্ছে। এবং এই কারণে আপনি যদি আপনার কম্পিউটারের রাইট বাটন প্রেস করেন এবং এখানে ডিসপ্লে সেটিংয়ে যান, ডিসপ্লে সেটিংয়ে গেলে আপনার কম্পিউটারের পিক্সেল কত এটা কিন্তু দেখাচ্ছে, যে দেখেন, যেমন আমার কম্পিউটারের পিক্সেল হচ্ছে 1920x1080, অর্থাৎ আমার লেফট থেকে রাইট পর্যন্ত, ঠিক আছে, কতগুলো ছোট 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 কণার মতো আছে, 1920টা, বুঝতে পারছেন। আর টপ থেকে বটম পর্যন্ত আছে 1080টা। তো এই দিক বরাবর বলা হয় উইথ,
এই লেফট থেকে রাইট পর্যন্ত এদিক বলা হয়, কি বলা হয়? উইথ। উইথ। ওই যে দৈর্ঘ্য প্রস্থ আছে না, জাস্ট একই কনসেপ্ট। তো এটা হচ্ছে উইথ। আর এই টপ টু বটম এটা বলা হয় হাইট। হাইট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উইথ আর এটা হচ্ছে হাইট। তাহলে দেখেন আপনি চিন্তা করেন আমার কম্পিউটারে উইথ বড় নাকি হাইট বড়? অবশ্যই উইথ বড়। উইথ বড়, তাই না? সেই জন্যই দেখুন উইথ হচ্ছে 1920। তার মানে আমার কম্পিউটারের উইথ হচ্ছে, ডিসপ্লের উইথ হচ্ছে 1920 পিক্সেল, বুঝছেন? আর এটাকে আমরা পিএক্স দ্বারা প্রকাশ করি। আর হাইট কত? 1080। হাইট হচ্ছে 1080 পিক্সেল। এখন আপনার কম্পিউটারেও কিন্তু আপনি দেখতে পারবেন এটা কত। আমি যেভাবে দেখালাম এভাবে করে দেখতে পারবেন। তো যাই হোক, তার মানে আসলে এটা মানে কি বুঝাইলো? পিক্স আমরা তো বুঝলাম যে এটা আসলে ইয়া করে। তো মানেটা হচ্ছে যে আমার লেফট থেকে এই রাইট পর্যন্ত 1920টা ছোট ছোট এরকম কণা আছে, ঠিক আছে? ছোট 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 একসাথে, হ্যাঁ। এবং এই ছোট ছোট পিক্সেলের মাধ্যমে আসলে কোনো কিছু ডিসপ্লে হয়, বুঝতে পারছেন? জি স্যার। তো আপনারাই চিন্তা করেন, এই ছোট ছোট কণা যত বেশি হবে তত জিনিসটা আরো ট্রান্সপারেন্ট এবং সুন্দর দেখা যাবে না? আর যদি এই পিক্সেলের সাইজ যদি এরকম বড় বড় হইতো, স্কোয়ার, হ্যাঁ, এরকম বড় বড় হইতো, তাহলে কিন্তু আমার এটা ফেটে ফেটে দেখা যেত, মানে মানে জিনিসটা ভালো হতো না। অর্থাৎ আমরা এই জিনিসটা অহরহ ব্যবহার করি, কিন্তু আমরা হয়তো অনেকে প্রপারলি বুঝি না। আমরা অনেক সময় বলি না যে একটা ছবি তোলার পর ছবিটার কোয়ালিটি যদি খুব ভালো হয় আমরা বলি যে ও রেজুলেশনটা তো খুব সুন্দর। এই যে এটাই হচ্ছে রেজুলেশন, বুঝছেন? তার মানে পিক্সেল এখানে অনেক বেশি। কথা বুঝতে পারছেন? জি পিক্সেল স্যার। পিক্সেল বেশি। তো পিক্সেল বেশি হওয়ার কারণে কি হয়েছে, ছোট 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 এরকম পিক্সেল অনেক বেশি, হ্যাঁ, মানে উইথ এবং হাইট বরাবর অনেক বেশি, যার ফলে ছবিটা খুবই সুন্দর আসছে। কিন্তু যখন আমরা বলি না যে এই এই ছবিটা ভালো হয় না, ছবিটা ফেটে গেছে, এভাবে বলি না? এই ফেটে গেছে কেন? কারণ হচ্ছে যে পিক্সেলটা এরকম বড় বড়। তো পিক্সেলটা যখন বড় বড় হয় তখন ছবিটা কিন্তু আর সুন্দর থাকে না। তো যাই হোক, আহ, আমরা ছিলাম কোথায়? পিক্সেলে, তাই না? তো তার মানে বুঝলাম যে পিক্সেল হচ্ছে একটা ইউনিট। এই, তো আমি হচ্ছে দেখেন আমার ছবিটা অনেক বড়। আমার কম্পিউটার হচ্ছে লেফট থেকে রাইট পর্যন্ত 1920 পিক্সেল। ও দেখা যাচ্ছে যে 1920 পিক্সেলের সমান হচ্ছে জায়গায় নিয়ে নিছে। এত তো নিলে চলবে না। আমি ওকে কমায় বলবো যে তুমি হচ্ছে সর্বোচ্চ মানে তোমাকে আমি 100 পিক্সেল দিলাম। তাহলে দেখি আমার এটা কত হয়। না, এটা আবার বেশি ছোট হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এটা একটু কম ইয়া করি, একটু বাড়ায় দিই, 300 পিক্সেল দিই। এখন ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে উইথ। আচ্ছা, একইভাবে আমি কিন্তু চাইলে আফগানিস্তান এটার পতাকাও আমি নিয়ে আসতে পারি, হ্যাঁ। এবং এটা আমি নিচে প্রেস করলে আচ্ছা চলে আসছে। মানে আমাকে বোঝাচ্ছে যে এটা তো বিডি দিয়ে সেভ করছেন, এটা এফ মানে আফগানিস্তানের, ঠিক আছে, এফ দিয়ে আপনি সেভ সেভ করতে পারেন। ওকে ফাইন, আমি এটাও হচ্ছে এই এখান থেকে নিয়ে আসি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা আমি সেভ করি, সেভ ইমেজ অ্যাজ। তো এখানে বিডির বদলে আমরা এফ দিলাম, বুঝছেন? এফ, ওকে। তো এটা কেটে দিলাম, এই যে দেখেন চলে আসছে, ওকে। তো দেখেন উম, আমাদের কিন্তু একটা ওয়েবসাইট বলা যায় তৈরি হয়ে গেল, তাই না? খুবই সিম্পল হলেও আমরা লাইফে প্রথম একটা ওয়েবসাইট তৈরি করলাম, জি স্যার। ঠিক আছে না? যেখানে হচ্ছে দুইটা কান্ট্রি আছে, দুইটা কান্ট্রি সম্পর্কে হচ্ছে আহ, কিছু কথা বলা আছে, এবং আমরা হচ্ছে এখানে একটা ফ্ল্যাগ অ্যাড করছি, এবং পরিশেষে আমরা ওই কান্ট্রি সম্পর্কে যদি ডিটেল কেউ জানতে চায় তাহলে সেটার জন্য একটা লিঙ্ক অ্যাড করছি, ঠিক আছে? আচ্ছা,
এরপরে এই তো একইভাবে আর আমরা অন্য একটা কান্ট্রি সম্পর্কেও সেম কাজই করছি। সো আমাদের এটি হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, তো দেখি আমরা আরও কিছু শিখতে পারি কিনা। আচ্ছা, আইএমজি শিখলাম, আমরা হচ্ছে ইউএল। আচ্ছা, ইউএল মানে হচ্ছে লিস্ট। আমরা আসলে লিস্ট নিয়ে যখন কাজ করি ইউএল। আনঅর্ডার লিস্ট, তাই না স্যার? জি, আনঅর্ডার্ড লিস্ট। আচ্ছা, আমি যদি আপনাদের কিছু না বলি তাহলে হুট করে মাঝখানে কথা বলবেন না, বুঝতে পারছেন? এতে করে ফ্লোটা নষ্ট হয়ে যায়, মানে আমি যে পড়াচ্ছি এটার ফ্লোটা নষ্ট হয়ে যায়। আর আমি তো জিজ্ঞেস করলে তো বলবেনই, কোনো সমস্যা নেই। আর কোনো একটা টপিক পড়ানোর পর যদি আপনার বুঝতে ইয়া হয় সেটা তো বলবেনই, কোনো সমস্যা নেই। তবে হুট করে বললে এটা ফ্লোটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি বলতে হ্যাঁ, এই যে অলরেডি ফ্লো কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখছেন? তো আনঅর্ডার্ড লিস্ট। সো আনঅর্ডার্ড লিস্টকে যদি আমরা হচ্ছে লিখি তাহলে কি হয় দেখেন, আনঅর্ডার্ড আনঅর্ডার্ড লিস্ট। তো আনঅর্ডার্ডের ইউ আর লিস্টের এল, এইটা মিলে হচ্ছে ইউএল। তাহলে ইউএল হচ্ছে একটা এলিমেন্ট যার মধ্যে আমরা কি করতে পারি, এই আনঅর্ডার্ড লিস্ট, হ্যাঁ, কিছু লিস্ট আমরা এখানে ডিসপ্লে করতে পারি। আনঅর্ডার মানে অর্ডার মেনটেন করে না, অর্থাৎ 1 2 3 এরকম থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, একটা বুলেট সাইনের মতো থাকবে বাই ডিফল্ট, এরকম এরকম থাকবে, আমি দেখাচ্ছি। আর আরেকটা আছে অর্ডার লিস্ট, সেটা হচ্ছে ওএল এলিমেন্ট। হুম, তো চলেন আমরা একটু এই দুইটাও দেখার চেষ্টা করি। তাহলে আমাদের ওয়েবসাইটে ধরেন কি অ্যাড করা যায়, কি লিস্ট হিসেবে অ্যাড করা যায়। ধরেন বাংলাদেশের বিখ্যাত কিছু পার্সন, তাদের নাম লেখা যেতে পারে, তাই না? সো লাইক আমরা এখানে তাহলে কোথায় অ্যাড করতে পারি এটা, ধরেন ফ্ল্যাগের, হ্যাঁ, আচ্ছা ফ্ল্যাগ থাকুক, এটা ফ্ল্যাগের নিচেই অ্যাড করব, মানে লিঙ্কের নিচে অ্যাড করব আমরা। তাহলে লিঙ্ক কোথায়, ইমেজ গেল, হ্যাঁ এই যে এখানে একটি স্পেস দিই যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়, স্পেস দিলে কোনো সমস্যা নেই। তো আমি এখানে কি চাচ্ছি, ইউএল, ঠিক আছে, আনঅর্ডার্ড লিস্ট। তো আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য আপনার ইউএল দিতে হবে, আমি ইউএল দিলাম এবং ইউএল এর ভিতরে আমি হচ্ছে এলআই দেব, ঠিক আছে? আচ্ছা, এটা আমাকে যে যেটা সাজেস্ট করতেছে আমি সেটাই দিয়ে দিই, যেটা বাংলাদেশের ক্যাপিটাল কোথায়, ঠিক আছে, হ্যাঁ, পপুলেশন কত, ল্যাঙ্গুয়েজ কি, ফেমাস ফর, হ্যাঁ, এটাই আমি নিয়ে নিলাম। খুব সুন্দর জিনিসই আমাকে দেখেছে, আমি শুধু শুধু টাইম নষ্ট করলাম না। তো দেখেন বাংলাদেশের ক্যাপিটাল হচ্ছে ঢাকা। হুম, তারপরে হচ্ছে যে পপুলেশন আমরা বলতেছি ওভার 160 মিলিয়ন। তো আমরা এইভাবে করে কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবং মোর অ্যাবাউট বাংলাদেশ এই জিনিসটা আমরা নিচে দিলে পরে আমাদের ওয়েবসাইটটা দেখতে আর একটু কি হবে, এটা এখানে না দিয়ে একটু রিলেভেন্ট হবে। হ্যাঁ, আমরা এইটার নিচে দিলাম, এই এই যে এখানে দিলাম, ঠিক আছে? যে বাংলাদেশ সম্পর্কে আপনি পতাকা দেখলেন, বাংলাদেশের কিছু লেখা দেখলেন, বাংলাদেশের ক্যাপিটাল এসব দেখলেন, এইবার মোর অ্যাবাউট বাংলাদেশ, ঠিক আছে? তাহলে জিনিসটা আমার একটা ওয়েবসাইট যেভাবে হওয়ার কথা কিন্তু ওইভাবেই কিন্তু হচ্ছে, তাই না? আচ্ছা, একইভাবে তাহলে আমি যদি এখন আফগানিস্তানের জন্য হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট তৈরি করতে চাই। আচ্ছা, আমি আগে এইটাকে এখানে দেই, ইমেজের নিচে দেই, এবং আফগানিস্তান সম্পর্কে আমি হচ্ছে এরকম লিস্ট তৈরি করব। সো এখানেও দেখেন আফগানিস্তানের ক্যাপিটাল হচ্ছে কাবুল, পপুলেশন হচ্ছে আবার 30 মিলিয়ন। আফগানিস্তানের পপুলেশন এত কম, বাংলাদেশে দেখছেন 160 মিলিয়ন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা কি, পাস্থো দাড়ি, আচ্ছা যাই হোক, আফগানিস্তানের ল্যাঙ্গুয়েজ এটা জানতাম না। ফেমাস ফর হিস্টোরিক্যাল সাইট, রুট মাউন্টেন্স,
রিচ কালচার, এনিওয়ে বাংলাদেশ কি কি লেগেছে, সুন্দরবন, কক্সবাজার, রিচ কালচার। আচ্ছা যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু আফগানিস্তান সম্পর্কেও একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করলাম। তাহলে আনঅর্ডার্ড লিস্ট কিভাবে বুঝলেন দেখেন তো, যে এই যে দেখেন বুলেট সাইন, হ্যাঁ বুলেট সাইন এসে 1 2 3 4 কিন্তু আসে নাই। কিন্তু আপনি যখন, আচ্ছা তার আগে বলি যে এলআইটা কি করলো। এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, লিস্ট আইটেম, লিস্টের এল, আইটেমের আই, এটা মিলে হচ্ছে এলআই। তার মানে এলআই এর মধ্যে আপনি যা দিবেন মূলত সেটাই কিন্তু এখানে ডিসপ্লে হবে। ঠিক আছে, এখন আপনি মনে করতেন সরাসরি এলআই দিলে পরে হইতো না, জি না, আর সরাসরি এলআই দিলে আপনার জিনিসটা ইয়ে হবে না। আপনি আনঅর্ডার্ড লিস্ট নাকি অর্ডার লিস্ট সেটা আপনার উপরে তার প্যারেন্ট এলিমেন্টে বলে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা এখানে স্যার আনঅর্ডার লিস্টের মনে হয় ক্লোজিং নাই ওই যে আফগানিস্তানে। হ্যাঁ ক্লোজিংটা দিয়ে দিলাম। ঠিক আছে, সো ওকে, তাহলে আমরা এবার অর্ডার লিস্ট তৈরি করি। তো অর্ডার লিস্ট তৈরি করার জন্য পার্থক্যটা কি হবে, এটাই আমরা অর্ডার লিস্ট তৈরি করি। হ্যাঁ জাস্ট ওএল এর জায়গায় কি দিবেন, সরি ওআর না না, ইউএল এর জায়গায় দিবেন ওএল। ঠিক আছে, তাহলে অর্ডার লিস্ট হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে ওএল দিলাম। দেখেন তাহলে আগে যেটা বুলেট সাইন ছিল এটা এখন কি হয়ে গেল, 1 2 1 2 3 4। ঠিক আছে, ওকে, তো আমি একটা অর্ডার রাখলাম আর একটা আনঅর্ডার অর্ডার রাখলাম। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আর কি কি আছে, ডিভ, ডিভ তো আমরা অহরহ ইউজ করব। এটা যে কোনো ব্লক এলিমেন্ট তৈরি করার জন্য। স্প্যানও আমরা ব্যবহার করব। বিআর মানে হচ্ছে লাইন ব্রেক। ঠিক আছে, নতুন একটা লাইন অ্যাড করার জন্য। এরপরে হচ্ছে এইচআর হচ্ছে একটা হরিজন্টাল লাইন। মনে করেন আপনি কথার কথা, এই যে বাংলাদেশ এবং আফগানিস্তান এই দুটো মাঝখানে আপনি একটা লাইন দিতে যাচ্ছেন। ঠিক আছে, একটা সেপারেটর আর কি, আপনি বুঝাতে যাচ্ছেন যে এই দুইটা আলাদা। হ্যাঁ, তাহলে আপনি কিন্তু এটা করতে পারেন। সেটা কোথায় করতে পারেন, আফগানিস্তানের আগে। ঠিক আছে, তাহলে এই যে এখানে, তাহলে এখানে এইচআর, এইচআর মানে হরিজন্টাল, হরিজন্টাল। ঠিক আছে, এই যে এইচআর, এটাও কিন্তু সেলফ ক্লোজিং। এই যে দেখেন, আপনি যদি এই স্ক্রিনটাকে বড় করেন তারপরও কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই লাইনটা থাকবে। বুঝছেন? তাহলে এই যে এইচটিএমএল, এইচটিএমএল কি আসলে কঠিন কিছু? জাস্ট কোন ট্যাগ কি কাজ করে এতটুকু জানলেই হয়ে গেল। জি এখানে স্যার। না আছে কোনো লজিক, না আছে কোনো ফর লুপ, না আছে কোনো ডেটা স্ট্রাকচার, না আছে অ্যারে, কিছু নাই। ঠিক আছে, জাস্ট ডাম একটা জিনিস। ঠিক আছে, এই জি জন্য আমি যেটা বলি যে এইচটিএমএল সিএসএস একটা বাচ্চা পোলাপানও পারবে। হ্যাঁ, যদি সে একটু ভালো মতো করে একটু খেয়াল করে। হ্যাঁ, তো এই কারণে কেউ যদি ভুলেও এইচটিএমএল সিএসএস সম্পর্কে আপনাদের জ্ঞানটা কম থাকে তাহলে এটা খুবই মানে আনএক্সপেক্টেড বিষয় হবে। কারণ এটা খুব সহজ জিনিস, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন তাহলেই হবে। এটা আমি ধরেন একটা এরকম একটা ওয়েবসাইট আমি নিজে করে দেখালাম, আপনি বাসায় নিজে 3-4টা এরকম একটা সিম্পল ওয়েবসাইট তৈরি করেন। দেখেন আমরা যেহেতু এখনো সিএসএস শিখিনি, সুতরাং সিএসএস দিয়ে আমরা কিন্তু এটাকে আরো সুন্দর, একদম সুন্দরভাবে ডিজাইন করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু এখন সেটা করতে পারতেছি না। তারপরেও কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু একেবারে কি হয় নাই, খারাপ হয় নাই। সো আমরা যখন সিএসএস শিখবো তখন সিএসএস দিয়ে আরো অনেক সুন্দর করে ওয়েবসাইটটাকে তৈরি করব। জি সো স্যার, হ্যাঁ, জি বলেন। হরিজেন্টালটা আমি বুঝি নাই স্যার, এটা একটু বুঝাই বলবেন? লেফট থেকে রাইট পর্যন্ত একটা লাইন টানার জন্য এই সার ব্যবহার করা হয়। লেফট থেকে রাইট পর্যন্ত, বুঝতে পারছেন? জি জি স্যার, বুঝতে পারছি এবার। লেফট থেকে রাইট পর্যন্ত মানে যতটুক জায়গা আপনার স্ক্রিনে আছে ততটুক জায়গা। আপনি যদি স্ক্রিন বড় করেন তারপরও লাইন বাড়তে থাকবে। দেখেন স্ক্রিন ছোট করেন, এতে তো কোনো যায় আসে না। ও একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি করবে, একটা লাইন দিয়ে দিবে। জি ঠিক আছে, এটা আপনাদের যা শেখানোর জন্য আমি এটা দিলাম। এটা আসলে মানে দিয়ে দেওয়া খুব একটা মানে ভালো লাগতেছে না।
আবার একেবারে খারাপও লাগতেছে না, মানে এখানে একটা সেপারেটর দিয়ে দিছি, ঠিক আছে, যে স্যার এটা কি কালার টালার কি চেঞ্জ করা হ্যাঁ যায়? হ্যাঁ 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 করা যাবে। এটা তো সেটা মেবি সিএসএস থেকে আমরা করবো, তাই না? সিএসএস দিয়ে করবো, রাইট। সিএসএস তো স্যার উম, আছেই হচ্ছে কালার টালার এসব ইয়ে করার জন্য। আচ্ছা, এখন আমরা একটা সুন্দর একটা জিনিস শিখি, সেটা হচ্ছে ফর্ম। দেখেন, এমন কোনো ওয়েবসাইট নাই যেখানে কোনো একটা লগ ইন বা সাইন আপ ফর্ম থাকে না, ঠিক আছে। তো আমরা একটা ফর্ম তৈরি করে ফেলি এটার মধ্যেই। ধরেন আমরা তাহলে একবার শেষে আসলাম, শেষে এসে ধরেন আমরা আরেকটা এইচআর চাইলে দিতে পারি, একটু সেপারেট করে দিই, হ্যাঁ, এইচআর দিলাম, তাহলে একটু এখানেও একটা ইয়ে এসে গেল, এবং এখানে আমরা ধরেন যে এইচ 2 নামে একটা হচ্ছে নিলাম, এবং এখানে বললাম যে লগ ইন, ঠিক আছে, লগ ইন মনে করেন, আচ্ছা জাস্ট প্লিজ লগ ইন বললাম, যে এরকম একটা ইয়ে আছে যে আপনাকে লগ ইন করতে বলতেছে, হ্যাঁ। আমি এবার এটাকে এখানে নিয়ে আসলাম, এবং আমাকে এখানে একসাথে দেখাচ্ছে, আমি এটা নিব না, কারণ নিলে আপনারা বুঝবেন না, আমি হচ্ছে এটাকে ধরে একটু দেখাই। প্রথমেই একটা ফর্ম তৈরি করার জন্য আপনার যেটা করতে হবে, ফর্ম নামে একটা এলিমেন্ট নিতে হবে, বাস এটা, ঠিক আছে। দেখেন, আমি যখনই ভিএস কোডে ফর্ম লিখলাম, সাথে সাথে অ্যাকশন নামে একটা অ্যাট্রিবিউট তৈরি হয়ে গেছে, যেটার কাজ আপনার এখন কোনো জানার প্রয়োজন নাই। আপনি চাইলে এটা কেটেও দিতে পারেন। কথা কি বুঝতে পারছেন? কারণ এটা হচ্ছে আপনি ফর্মের ডেটা যখন পাস করবেন, ফর্মে তো আমরা আসলে ডেটা রাখি, তাই না? এই ডেটা যখন পাস করবেন তখন আপনার দরকার হবে। সো মূলত এখন আসলে ওরকম কোনো কিছু প্রয়োজন নেই। এটাও কি স্যার লিঙ্কের মতন কাজ করবে নাকি? না 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 না। এই ফর্মের যে আপনি বিভিন্ন তথ্য আছে, এই তথ্যগুলা একটা নির্দিষ্ট জায়গায় সাবমিট করার জন্য এই অ্যাকশনটা ব্যবহার করা হয়। এটা এখন মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই, আমি এটা কেটেই দিলাম জান, ঠিক আছে। তাহলে জাস্ট আমরা ফর্ম লিখলাম, বুঝছেন? এখন ফর্মের মধ্যে ধরেন আমরা প্রথমে যেটা করব, দেখেন কোন আউটপুট এসছে, আউটপুট আসেনি, কারণ আমরা কিছু লিখিনি। সো আমি চাচ্ছি যে প্রথমে ধরেন যে একটা লেবেল, লেবেল মানে কি, আচ্ছা আপনারা হচ্ছে বিভিন্ন সফট ড্রিঙ্কস, যেমন হচ্ছে মোজো, তো মোজো যে আহ, বোতলটা, এই বোতলের চারদিক দিয়ে মোড়ানো থাকে, কি বলেন তো, এটাকে কি বলা হয়? লেভেল। আর এটাকে বলা হয় লেবেল, রাইট। মানে লেবেলে আসলে কি বোঝানো হচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে মোজো, এটার মধ্যে এই এই জিনিসপত্র আছে, এটার প্রাইস এত, অমুক তমুক বিভিন্ন তথ্য দেওয়া থাকে, তাই না? সো লেবেল আসলে মূলত আমরা তথ্য দিয়ে মানে দিয়ে থাকি। কথার কথা, আমি যদি এখানে জাস্ট একটা ইনপুট নেওয়ার জন্য, ইউজার থেকে যদি আপনি একটা ইনপুট নিতে চান, তাহলে আপনি জাস্ট ইনপুট ফর্ম দিবেন, ইনপুট ইনপুট, এবং টাইপ টেক্সট দিলেন, এই যে দেখেন টাইপ একটা অ্যাট্রিবিউট, তার ভ্যালু যখন আপনি টেক্সট দিবেন, তাহলে আপনি এখানে যে কোনো কিছু টেক্সট এজে দেখেন এরকম লিখতে পারতেছেন। কিন্তু এই যে আপনি ইনপুট ফর্মটা তৈরি করলেন, এই ইনপুট ফর্মটা কার জন্য তৈরি করলেন, মানে কিসের জন্য তৈরি করলেন? সো লাইক ওই যে আপনার ধরেন আপনি দুইটা সফট ড্রিঙ্কস মনে করেন, একটা মোজো আর একটা হচ্ছে একটা কি বলবো, ধরেন কি আছে, স্পিড, ঠিক আছে। তো মোজো আর স্পিড দুইটারই ইয়া করা হলো, আপনার লেভেলটা উঠায় ফেলা হলো। দুইটা বোতল মনে করেন একই রকম, কথার কথা, যদিও সম্ভবত একই রকম না, কিন্তু ধরেন আমরা ধরে নিলাম যে একই রকম। তাহলে আপনি বুঝবেন কিভাবে কোনটা মোজো কোনটা ইয়া? লেভেল না থাকলে তো বোঝা যাবে না, তাই না? তো এই ফর্মটা আমি বললাম লগ ইন করেন। আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে এরকম দেখেন প্লিজ লগ ইন, এখানে কোনো কিছু লেখা নাই, আপনাকে এরকম একটা ইয়া দেওয়া হয়েছে, আপনি এখন ইমেল দিবেন এখানে, নাকি আপনার পাসওয়ার্ড দিবেন, নাকি আপনার ইউজার নেম দিবেন, আপনি এটা কিভাবে বুঝবেন? তার মানে এটা বলে দিতে হবে, তাই না? এবং সেই বলে দেওয়ার জন্য লেবেল নামে একটা এলিমেন্ট আছে, ঠিক আছে। ওই বোতলে যেভাবে আমরা লেবেল লাগাই, এখানেও আমাদের লেবেল লাগানো যায়, ঠিক আছে। সো তাহলে লেবেল নামে একটা এলিমেন্ট আছে, আমি লেবেল নামে এলিমেন্ট নিলাম, এবং এই লেবেল এলিমেন্টের মধ্যে দেখেন
ইউজার নেম ভিতরে আমি লিখলাম ইউজার নেম, তাহলে এখন কিন্তু বোঝা যাচ্ছে ও আচ্ছা আহ, এই ওয়েবসাইটটা এখন যে দেখতে পারবে সে কিন্তু বুঝে যাবে হ্যাঁ আমার এখানে ইউজার নেম দিতে হবে, তাই না? বলেন তো, জি আমার এখানে একটা ইউজার নেম দিতে হবে। এবং আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, লেবেলের সাথে ফর নামে একটা কি দেওয়া আছে বলেন তো, অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট দেওয়া আছে, এবং ফর অ্যাট্রিবিউটের মধ্যে একটা কথা লেখা আছে ইউজার নেম। এই জিনিসটা কেন করা হয়েছে জানেন? এই জিনিসটা হচ্ছে লিঙ্ক করার জন্য, কারণ এখানে অনেকগুলো লেভেল থাকতে পারে। অর্থাৎ এখানে যেটা ফর থাকবে এখানে সেটা আইডি এবং ফর একই থাকা লাগবে। এখানে আইডিতে এই ইউজার নেমটাই দিতে হবে। মানে আপনি যদি এখানে ইউজার নেম দেন আর আপনি এখানে যদি এবিসি দেন, কথার কথা, আপনি এটা যে কোনো কিছুই দিতে পারবেন, ভ্যালু যে কোনো কিছুই আপনি এখানে দিতে পারেন। ধরেন আপনি তাহলে এখানে এবিসি দিতে হবে। এর মানে বোঝা গেল যে এই ফর এবং আইডি দিয়ে এই দুটাকে লিঙ্ক করা হয়, যে এই ইনপুটের লেভেল মূলত এইটা। ওই যে সেই মোজো আর আপনার ইয়ার মতো, হ্যাঁ স্পিডের মতো দুইটা বোতল একসাথে আছে, কোনটা কার লেভেল এটা মানে বলে না দিলে তো হবে না, বোঝেন নাই? তো সেই জিনিসটা আমরা হচ্ছে এভাবে বলে দিই। তবে ইনিশিয়ালি আপনাদের, যেহেতু আজকে আপনাদের HTML প্রথম ক্লাস, এই বিষয়গুলো আপনাদের প্রয়োজন নাই, ঠিক আছে? আপনারা জাস্ট এগুলোকে বাদ দিয়ে দিতে পারেন এবং এখান থেকে আইডিটাকেও বাদ দিয়ে দিতে পারেন। শুধু টাইপটা রাখবেন, কারণ টাইপটা যদি না রাখেন তাহলে এটা কোন টাইপের এটা বোঝা যাবে না। টাইপ ইনপুটের মধ্যে আপনি কি লিখছেন, টাইপ অ্যাট্রিবিউট। দেখেন ইনপুটও কিন্তু সেলফ ক্লোজিং, ঠিক আছে? তো টাইপ হচ্ছে টেক্সট, ওকে ফাইন। আরেকটা নেই, ধরেন আমরা এখানে বিআর দিলাম, বিআর নতুন একটা এলিমেন্ট আপনাদের জন্য, এটাও সেলফ ক্লোজিং। বিআর মূলত নিউ লাইন, নতুন লাইন, নিচের লাইনে চলে যায়। বিআর না দিলে কি হতো, আমি যদি এখানে আরেকটা লেভেল দিতাম, ধরেন লেভেল দিলে ফরটা অটোমেটিক চলে আসে, আপনি কেটে দিবেন। ধরেন যে আমি পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কোথায় চলে আসছে দেখছেন এখানে, তা আমি চাচ্ছি এটা নিচে যাক। এই নিচে যাওয়ার জন্য আমার যেটা করতে হবে, এটা হচ্ছে এখানে একটা বিআর দিতে হবে। বিআর মানে নিউ লাইন, নিচের লাইনে চলে যাবে। এই দেখেন, তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম এবং পাসওয়ার্ডের জন্য আমি এখানে দিলাম হচ্ছে ইনপুট টাইপ। টাইপটা টেক্সট দেব না, টেক্সট দিলে সমস্যাটা কোথায় দেখেন, আপনি ইউজারকে লগ ইন করতে বলছেন, ইউজার নেম দিতে বলছেন, ধরেন আমার ইউজার নেম হচ্ছে আলিম, ঠিক আছে? আর আমার পাসওয়ার্ড মনে করেন কিছু একটা আছে, মনে করেন আলিম 778866, ঠিক আছে? আর আমি কি এই পাসওয়ার্ডটা চাইবো যে এটা দেখা যাক? সাধারণত আমরা জানি যে পাসওয়ার্ড টাইপ করলে এটা নর্মালি দেখা যায় না। তো এটা একটা স্টারের মতো ইয়ে দিয়ে আসে। এটা কখন আসবে, যখন আপনি এখানে টাইপ টেক্সটের বদলে পাসওয়ার্ড লিখবেন, তাহলে এটা ব্রাউজার অটোমেটিক বুঝে যাবে। এই যে এখন যদি আমি ধরেন ইউজার নেম আলিম, পাসওয়ার্ড আমি এখন টাইপ করব, আপনারা এখন আর দেখতে পাবেন না, দেখতে পাচ্ছেন? সো এটা হচ্ছে সিস্টেম। এখন আমি একটা সাবমিট ফর্ম নেব, সরি আমি আরেকটা বিআর নিলাম এবং আমি একটা বাটন নেব, বুঝছেন? দেখেন আমরা সাধারণত লগ ইন যখন একটা ফর্ম তৈরি করি তখন লাস্টে আমাদের একটা সাবমিট করতে হয়, তাই না? বা আমি একটা মানে একটা বাটন থাকে আমাদের, বিভিন্ন ওয়েবসাইটে দেখেন নাই বাটন? জি হ্যাঁ, সেরকম একটা বাটন থাকবে যে লগ ইন, মনে করেন বাটনটার নাম কি, লগ ইন। তাহলে আমি একটা বাটন দেব, বাটন, এই বাটনের মধ্যে লিখলাম লগ ইন। তাহলে দেখেন এই যে লগ ইন নামে একটা বাটন চলে এসছে, ঠিক আছে? ফাইন, বাস আমাদের কিন্তু একটা ফর্ম তৈরি হয়ে গেল। যদিও দেখতে একদমই ভালো লাগতেছে না, কারণ ওই যে বললাম তো আমরা তো চাইলে এখান থেকে ডিজাইন করতে পারবো না, আমরা শুধু কেবলমাত্র স্ট্রাকচারটাই দিতে পারবো বা কাঠামোটা দিতে পারবো, গঠন দিতে পারবো। একটা বিল্ডিং যখন শুধুমাত্র রড দিয়ে ইয়া করা হয়, হ্যাঁ, তখন কি এটা দেখতে ভালো লাগে? দেখতে ভালো লাগে না। যখন আপনি সবকিছু
কাজ শেষ হয়ে যাবে, তারপর রং চং করবেন, জানালা দরজা সব কিছু ফিট টিট করবেন, তখন না দেখতে সুন্দর লাগবে, তাই না? সো এই ফর্মের ক্ষেত্রেও তাই, বা আমাদের পুরো ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু তাই জিনিসটা। আমরা যতক্ষণ না পর্যন্ত সিএসএস অ্যাড করব ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা দেখতে আমাদের সুন্দর লাগবে না, জাস্ট স্ট্রাকচারটা গঠন হবে। তো তাহলে আমি একটু ফর্মটা কিভাবে তৈরি করতে হয় আবার একটু রিক্যাপ করি। ফর্মটা তৈরি করার জন্য প্রথমে একটা ফর্ম এলিমেন্ট লিখতে হয়, তার মধ্যে আপনি দুই জোড়া জোড়া থাকবে, একটা হচ্ছে লেবেল আর ইনপুট, লেবেল ইনপুট, আর লাস্টে যে বাটন। লেবেল লেবেল মানে কি, আপনি কার জন্য মানে এই ইনপুট বক্সটা লিখতেছেন, মানে তৈরি করলেন আর কি। তো আমাদের হচ্ছে ইউজার নেমের জন্য, আপনি সেজন্য ইউজার নেম দিলেন। আপনি কিন্তু চাইলে এখানে লেবেল না দিয়ে ডিভ দিতে পারেন, পি দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এইটা আসলে ভালো কোডারের লক্ষণ না। একজন ভালো কোডার সবসময় মানে সঠিক জিনিসটা করে। যেমন আমি বলছিলাম যে আপনারা কিন্তু এখানে এইসন না দিয়ে এটাতে পি দিতে পারতেন, যে পি বাংলাদেশ, দেখতে ছোট হইতো, এটা আপনি ম্যানুয়ালি ফন্ট বড় করতে পারতেন, কিন্তু এটা ভালো কোডারের লক্ষণ না। ভালো কোডার সবসময় যেটা যেখানে যেটা করা উচিত সে সেটাই করে। যদিও আপনারা অ্যাজ এ বিগিনার হিসেবে ভুল করবেন, কোনো সমস্যা নেই, ভুল করতে করতেই শিখতে পারবেন। আচ্ছা, তো তাহলে আমরা ফর্ম তৈরি করার জন্য প্রথমে একটা ফর্ম এলিমেন্ট নিই, তার ভিতরে মানে চাইল্ড হিসেবে আমরা লেবেল এবং ইনপুট জোড়া জোড়া করে দিই। ঠিক আছে, লেবেল মানে হচ্ছে আমরা এখানে যে কি দেখাতে চাই সেটা হচ্ছে লেবেল, আর ইনপুট মানে এইটা। তারপরে আবার লেবেল, দেখেন এই যে পাসওয়ার্ড, লেবেল মানে আর কিছুই না, ওই জাস্ট পি ট্যাগের মতোই নাম লেখা আসে, কিন্তু এই লেবেলটা জাস্ট ফর্মের মধ্যে থাকলে জিনিসটা বুঝতে আরও সুবিধা হয়। ঠিক আছে, বিশেষ করে ব্রাউজারে বুঝতে আরও সুবিধা হয়। এবং এই জিনিসগুলো মেনটেন করলে যেটা হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও আরও ভালো মতো কাজ করে। ঠিক আছে, যাই হোক, লাস্টে একটা বাটন আমরা অ্যাড করছি, সেই বাটনের নাম হচ্ছে লগ ইন। ব্যাস, তো আমাদের একটা সিম্পল ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, স্যার আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার ফার্স্ট অফ অল হলো আমাদের এই লিঙ্কটা কি কাজ করবে এই ওয়েবসাইটের? কোন লিঙ্কটা? মানে এই যে যে আমরা ওয়েবসাইটটা তৈরি করলাম এটা কি আমাদের কাজ করবে? হ্যাঁ। আপনার লোকাল সার্ভারে কাজ করবে। আচ্ছা আচ্ছা, মানে আমি নিজে চাইলে কি এটা করতে পারবো? জি, নিজে কাজ তাহলে করতে করতে পারবো পারবেন, মানে কাজ সেক্ষেত্রে করবে? আপনার ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, এবং সেটা আপনার বাইরের সার্ভিস আচ্ছা প্রোভাইডার থেকে কিনতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ফর্ম সম্পর্কে জানলাম, এবং আমরা হচ্ছে ইনপুট সম্পর্কে অলরেডি জেনে ফেলছি, লেবেল সম্পর্কে জেনে ফেলছি, বাটন সম্পর্কে জেনে ফেলছি। এখন আমাদের টেবিল সম্পর্কে আমাদের জানতে হবে। টেবিলের মধ্যে টিআর, টিএইচ, টিডি, স্ট্রং কি করে, এগুলো আসলে খুবই সহজ সবগুলোই। তো আমরা আচ্ছা, আজকে কি এ পর্যন্ত রেখে দেবো নাকি দেখায় দেবো? জি স্যার, এই পর্যন্তই রাখেন আজকে, আর দরকার নেই স্যার। আচ্ছা, ঠিক আছে, অ্যাজ এ বিগিনার, এবং হচ্ছে যেহেতু আজকে মানে যারা একেবারেই বিগিনার আছেন তাদের একটু প্র্যাকটিস করার সময় দিতে হবে, সুতরাং আমি আর প্রথম প্রথম খুব বেশি করলাম না। ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে আমাদের HTML সম্পর্কে হয়ে যাবে। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা আমরা কিন্তু প্যারালালি কিন্তু HTML এবং CSS দুইটা একসাথে আমরা করতে থাকবো। ঠিক আছে, ঠিক থাকবো আহ, আর কি। যাতে করে আমরা ডিজাইনটাও কিভাবে করতে হয়, যেমন এই ওয়েবসাইটটাই আমরা সামনের দিন ডিজাইন করব বিভিন্ন, তো যাতে করে আমরা বুঝতে পারি ও আচ্ছা রিয়েল ওয়েবসাইট তাহলে এভাবেই কাজ করতে হয়। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে ও হ্যাঁ, আপনারা যখন ভর্তি হয়েছিলেন তখন আপনাদের কিন্তু একটা প্লে লিস্ট দেওয়া হয়েছিল, যে প্লে লিস্টের লিঙ্কটা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাচ 11 একদম শুরুতে 1 নম্বর নোটিশে আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন। ঠিক আছে, নোটিশ নাম্বার 1। সো এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা যদিও অনেক আগের ভিডিও, কিন্তু এখানে প্রত্যেকটা কনসেপ্ট অনেক মানে এটা আমিই তৈরি করছি। তো
প্রত্যেকটা জিনিস, যে জিনিসগুলো এখন আপনারা শিখতেছেন সেই জিনিসগুলাই এখানে মানে পাবলিকলি দেওয়া আছে HTML CSS এর উপরে। তো সেটা আপনারা যে কয়েকটা ভিডিও, অনেকে যারা আগে ভর্তি হয়েছে তারা অলরেডি কিছু কিছু ভিডিও দেখছে, তাই না? আপনারা যারা হয়তো প্রায় 15-16 দিন বা 20 দিন আগে ভর্তি হয়েছেন তারা অলরেডি কিছু কিছু ভিডিও দেখছেন হয়তো। এই ভিডিওগুলো দেখলে হবে কি, তাহলে আপনার ক্লাসের যে ইয়াগুলা এটা বুঝতে আরও সুবিধা হবে। এই প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। যেমন আজকে আমরা এই যে VS কোড ইনস্টল, HTML হিস্ট্রি, HTML এগুলো কিন্তু আমরা চ্যাপ্টার 1 মানে গত ক্লাসে পড়ে আসি, তাই না? তো এগুলো আপনারা চাইলে দেখতে পারেন। আচ্ছা, এখন আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মেইন ক্লাস শেষ। এবার হচ্ছে যে একটু আগে যে প্রশ্ন করছিলেন আপনি এখন প্রশ্ন করতে পারেন, কারণ আমাদের মেইন ক্লাস শেষ। হ্যাঁ, আপনার ওই ডোমেইন হোস্টিং নিয়ে আর কি কোশ্চেন ছিল জানো? আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো, আমি আমরা যে কোড করতেছিলাম এই কোড থেকে যে আমরা এই যে ওয়েবসাইটে যে পদার্পণ করলাম, এই যাত্রাটা আরেকটু যদি দেখাই দিতেন স্যার। কোডটা থেকে আমরা যে লোকাল সার্ভারে যে নিয়ে আসলাম। জি জি স্যার, এটা যদি আরেকটু করে দেখা দিতেন। আচ্ছা, স্যার প্রথমত ধরেন স্যার এখন কি যে কেউ চাইলে লিভ নিতে পারে? জি জি, যদি কোশ্চেন না থাকে যে কেউ চাইলে লিভ নিতে পারেন, মানে মেইন ক্লাস আমাদের শেষ।